ক্লাসে আলোচনা করছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের আমরা থিওরি মোটামুটি পার্ট শেষ করেছি। তো আজকে আমরা মূলত দেখব দুইটা অঙ্ক দেখবো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, এবং এখান থেকে আসলে আমাদের কি জাতীয় কোশ্চেন আসতে পারে কয়েকটা কোশ্চেন আমরা সেভাবে একটু ডিসকাশন করব। আচ্ছা, আপনারা আশা করছি যে আমার ল্যাপটপের স্ক্রিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। একজন একটু নাম্বার 1 কোশ্চেনটা একটু পড়েন তো। এনিওয়ান? স্যার পড়বো। জি জি বলেন। Unilever Bangladesh Limited provides 1.5% sales commission to its sales personnel in addition to regular salary. The accountant of Unilever would like to include this sales commission as a component of salary. Is it the right decision by the accountant? অ্যান্সার কি হবে? এনিওয়ান? কেউ নাই? আমরা গতদিন সেলস এর আমরা হলো কম্পোনেন্ট পড়ছি, স্যালারি কম্পোনেন্ট। স্যালারি কম্পোনেন্ট কি কি হতে পারে? আমাদের কি কমিশন কি স্যালারি কম্পোনেন্টের মধ্যে ছিল না ছিল না? কেউ বলতে পারছেন না? এনিওয়ান? তাজিন যিনি কোশ্চেনটা বললেন আপনি বলেন অ্যান্সার কি হবে? স্যার লাস্ট ক্লাসটা করতে পারি নাই স্যার, এজন্য এক্স্যাক্টলি বলতে পারছি না। আচ্ছা, লাস্ট ক্লাস করতে পারেন নাই, তাহলে তো কিছু বলার নাই। দেখেন, আমি যখন প্রথম মানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ফার্স্ট ক্লাসটা করছি, আমাদের ফার্স্ট সিনপসিসটা একটু দেখেন। ওখানে লেখা রয়েছে স্যালারি মিনস এনি অ্যামাউন্ট অফ এনি মানি রিসিভড by an employee from any employment and shall also include the followings: কি কি? any pay, wages or remuneration, any allowance, leave encashment, bonus, fee, commission। স্পেসিফিক ভাবে বলা আছে কমিশন। তাহলে আমাদের স্যালারির একটা বোনাস, কমিশন একটা হলো আমাদের কম্পোনেন্ট। সুতরাং যে ডিসিশনটা আমাদের হলো অ্যাকাউন্টেন্ট সাহেব নিছে, আমাদের কোশ্চেনটা আমি আবারও পড়ি। Unilever Bangladesh Limited provides 1.5% sales commission to its sales personnel। অর্থাৎ ইউনিলিভার বাংলাদেশ তাদের যে সেলস পার্সোনেল আছে, অর্থাৎ সেলসে যারা আসলে নিয়োজিত আছে অথবা সেলসে যারা এমপ্লয়েড, তারা তাদেরকে 1.5% সেলস কমিশন দিচ্ছে ইন অ্যাডিশন টু রেগুলার স্যালারির সাথে। দ্য অ্যাকাউন্টেন্ট অফ ইউনিলিভার অ্যাকাউন্টেন্ট এই সেলস কমিশনকে যখন স্যালারি প্রদান করে, সেই স্যালারি প্রদানের সময়
আপনার সেলস কমিশনের মধ্যে ইনক্লুড করছে। এটাকে বলা হচ্ছে, এটা কি রাইট ডিসিশন নিছে অ্যাকাউন্টেন্ট অর ইটস রং ডিসিশন? অ্যাজ আমাদের ইনকাম, আমাদের সেকশন 32 সাবসেকশন 1 এ যে স্যালারি যে সংজ্ঞা দেওয়া আছে, সেই স্যালারির সংজ্ঞাতে কমিশন ইজ এ পার্ট অফ কম্পোনেন্ট অফ দ্য স্যালারি। সুতরাং দ্য ডিসিশন টেকেন বাই দ্য অ্যাকাউন্টেন্ট ইজ কারেক্ট। সবাই ক্লিয়ার? Yes, sir. নেক্সট কোয়েশ্চেন, অন্য একজন পড়েন, কেউ আছেন? 2 নম্বর কোয়েশ্চেনটা একটু পড়েন। Sir, পড়বো? কি বলেন? In the year 2024 BD High Limited. বিই কই পেলেন? বিডি? জি স্যার, BD বলেন, সমস্যা নেই, বলেন বলেন। High Limited declared performance bonus for its employees based on the last year sales performance. HR manager required with the tax manager about the application of given incentive bonus. Tax manager said it would be treated as precise in the statement made by the tax manager. Correct. কেউ কি আছেন এটা কোশ্চেনটা বুঝছেন? না বুঝলে বলেন যে আপনি বুঝি নাই। In the year 2024, 2024 সালে বিডি থাই লিমিটেড declared performance bonus for its employees based on the last year sales performance. বিডি থাই লিমিটেড তার এমপ্লয়ীদের জন্য পারফরমেন্স বোনাস অথবা ইনসেনটিভ বোনাসের কি করছে, ডিক্লেয়ার করছে। কিসের উপর বেস করে? লাস্ট ইয়ার সেলস এর পারফরমেন্সের উপর বেস করে। এইচআর ম্যানেজার inquired with the tax manager about the income tax implication of giving incentive bonus. এইচআর ম্যানেজার যিনি আছে, যিনি আসলে পেরোল দেখে, তিনি ট্যাক্স ম্যানেজারকে বলছে যে এই যে ইনসেনটিভ বোনাস অথবা পারফরমেন্স বোনাস দিচ্ছি, এটার ইনকাম ট্যাক্স কমপ্লিকেশন মানে কি হবে, ইমপ্লিকেশনটা কি হবে। ট্যাক্স ম্যানেজার বলতেছে তখন যে ট্যাক্স ম্যানেজার সেইড দ্যাট ইট উড বি ট্রিটেড অ্যাজ পারকুইজিট, অর্থাৎ এটাকে পারকুইজিট হিসেবে বিবেচনা করা হবে। কাদের ক্ষেত্রে? আপনার এমপ্লয়ীদের ক্ষেত্রে। ইজ দ্য স্টেটমেন্ট মেড বাই দ্য ট্যাক্স ম্যানেজার কারেক্ট? বলা হচ্ছে যে এই যে স্টেটমেন্টে যেটা ট্যাক্স ম্যানেজার দিছে সেটা কি কারেক্ট, অথবা ওপিনিয়ন যেটা দিছে? No, sir, wrong. No, sir, wrong. কেন রং? কেন? Sir, বলতে স্যার sir, পাশাপাশি ক্লাব perform- হ্যাঁ, পার্কুইটিস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে নগদ সুবিধা ব্যতীত, কিন্তু এখানে তো নগদ সুবিধা পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা তাহলে পারকুইজিটের সংজ্ঞায় যাই। হ্যাঁ, আমাদের সেকেন্ড পেজেই আমাদের পারকুইজিটের সংজ্ঞা দিছিলাম। আমরা বলছি এনি পেমেন্ট অর বেনিফিট ইনক্লুডিং ইনসেনটিভ বোনাস মেড টু অ্যান এমপ্লয়ি বাই অ্যান এমপ্লয়ার আদার দেন বেসিক স্যালারি, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, লিভ এনক্যাশমেন্ট, ওভারটাইম,
recognized provident fund, approved pension fund, approved gratuity fund and approved superannuation fund. এই যে 8টা জিনিস বাদে যা যে কোনো প্রকার পেমেন্ট অথবা বেনিফিট ইনক্লুডিং ইনসেনটিভ বোনাস যদি দেয়া হয় কোন একজন এমপ্লয়িকে বা এন এমপ্লয়ার যদি কোম্পানি অথবা অর্গানাইজেশন দেয় সেক্ষেত্রে তাকে পারকুইজিট বলা হচ্ছে। তাহলে এখানে ভেরি স্পেসিফিক যে 8টা কম্পোনেন্ট বাদে অন্য যে কোনো কিছু দেয়া হলে সেটাকে পারকুইজিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাহলে আপনারা কিভাবে বললেন যে এই স্টেটমেন্টটা রং? অঙ্ক কিন্তু আমাদের এমসিকিউ কিন্তু এভাবে আসবে, ছোট ছোট কোশ্চেন আসবে। হ্যাঁ স্যার আর কিউসিটা বলতে পারকুইজিট হ্যাঁ বলেন। হ্যাঁ এটা বলতে একটু স্পেসিফিক ভাবে বুঝিয়ে দেওয়া যে মানে বাংলা মিনিংটা কেমন হবে? পারকুইজিট অর্থ হলো আপনার পারিতোষিক, বাংলা অর্থ। এটা আসলে বাংলা বুঝে আপনার লাভ নেই, আপনাকে ইংলিশে বোঝেন, যেহেতু আপনার ইয়ের কি বলে কোশ্চেন আসবে ইংলিশে। বলা হচ্ছে যে আপনার 8টা কম্পোনেন্ট বাদে কোনো একটা এমপ্লয়িকে কোনো একজন এমপ্লয়ার কোনো প্রকার বেনিফিট অথবা পেমেন্ট করলে সেটাকে পারকুইজিট বলা হবে, ইনক্লুডিং ইনসেনটিভ বোনাস। যেমন এখানে কোন কোন কম্পোনেন্ট গুলো বাদ আছে? কম্পোনেন্ট গুলো বাদ আছে হলো বেসিক স্যালারি, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, লিভ ইনক্যাশমেন্ট, ওভারটাইম আর রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড, অ্যাপ্রুভড, তারপরে অ্যাপ্রুভ গ্র্যাচুইটি এন্ড অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন। এই 8টা জিনিস বাদে কোনো একজন এমপ্লয়িকে কোনো একজন এমপ্লয়ার যে প্রকার সুযোগ সুবিধায় দিক না কেন, whether it is convertible into money or not, সেটাকেই আমরা পারকুইজিট বলছি, অর্থাৎ পারিতোষিক বলবো। ক্লিয়ার সবাই? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, নাম্বার 3 একজন একটু পড়েন। আমার ক্লাস স্টুডেন্ট হলো আজকে কতজন? অ্যারাউন্ড 162 জন। কেউ নাই পড়ার মতো? স্যার পড়বো? আপনি না, আপনি তো একটা পড়লেন, আরেকজন পড়ুক। আমার কথা শোনা যাচ্ছে? জি জি ফয়জুল সাহেব শোনাচ্ছি, তিন বলেন। নম্বর 3 নম্বর কোশ্চেন আছে, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ইজ ফ্যাসিলিটিং গ্র্যাচুইটি বেনিফিটস ফর দেয়ার এমপ্লয়িজ which is not approved by NBR. এরপর বলছে would the said benefit be treated as perquisite? হ্যাঁ এখন ফয়জুল বলেন। কোশ্চেন নিঃসন্দেহে আমরা সবাই বুঝছি। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ইজ ফ্যাসিলিটেটিং গ্র্যাচুইটি বেনিফিটস ফর দেয়ার এমপ্লয়িজ। বসুন্ধরা পেপার মিল তার এমপ্লয়ীদের জন্য গ্র্যাচুইটি বেনিফিটটা ফ্যাসিলিটেট করে, মানে প্রোভাইড করে, সোজা কথা। যেই গ্র্যাচুইটি বেনিফিটটা আসলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইন বাংলাদেশ কর্তৃক অনুমোদিত নয়। উড দ্য সেইড বেনিফিট বি ট্রিটেড অ্যাজ পারকুইজিট? এটা কি আসলে পারকুইজিট হিসেবে বিবেচিত হবে আর হবে না? ফয়জুল কি হবে অ্যান্সার বলেন। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। গ্র্যাচুইটি তুমি না, আপনি লিখছেন ইয়েস, কেন বলেন ইয়েস কেন? স্যার হবে না তো, আপনি যে 8টা বলছেন সেটার মধ্যে তো গ্র্যাচুইটি পড়তেছে না। এখানে না স্যার, এটা হবে, কারণ হচ্ছে এখানে স্যার পরে এটা বলা আছে which is not approved by NBR. অ্যাপ্রুভ না, এই জন্য। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা বলছিলাম যে পারকুইজিটের মধ্যে যে 8টা বেনিফিট গুলো আছে, লাইক আপনার হলো বেসিক, এরিয়ার, অ্যাডভান্স, ফেস্টিভ্যাল বোনাস, তারপরে হলো আপনার ওভারটাইম, লিভ ইনক্যাশমেন্ট এবং অ্যাপ্রুভ
pension fund, approved gratuity fund, approved superannuation fund and approved আপনার provident fund। তো এই বেনিফিটটা গ্র্যাচুইটি দেওয়া হয়েছে। হ্যাঁ, গ্র্যাচুইটি অবশ্যই দেওয়া হয়েছে, এটা একটা হলো আপনার কম্পোনেন্ট বুঝলাম। কিন্তু কিন্তু অ্যাপ্রুভ না। যদি এটা এনবিআর যদি অ্যাপ্রুভ হতো তাহলে সেটাকে কি বলা হতো, সেগুলো পারকুইজিটের মধ্যে হতো না। As this is not the NPR approved gratuity fund, this should be treated as the perquisite. সবাই বোঝা গেছে? Yes, sir. একটু লাইনে থাকেন। হুম, okay. তাহলে বসুন্ধরা পেপার মিলসের যেটা কথা বললাম, সুতরাং যেহেতু এটা এই এই আপনার বেনিফিটটা অর্থাৎ এই আমাদের গ্র্যাচুইটিটা যেহেতু আমাদের অ্যাপ্রুভ না, সেহেতু এটা হলো আপনার পার্কেজ হিসেবে ট্রিট হবে। নাম্বার 4, এনিওয়ান প্লিজ রিড আউট দ্য কোয়েশ্চেন। জি স্যার, পড়বো। জি পড়েন। Where the rent is fully paid by an employer or accommodation is provided by an employer, how the value would be determined? কোশ্চেনটা কি বোঝা গেছে? Where the rent is fully paid Yes, by sir. an employer or accommodation is provided by an employer, how the value would be determined. আমরা পড়ছিলাম যে how the আপনার ডিটারমিনেশন কি বলে ভ্যালু ডিটারমাইন কিভাবে করা যাবে, যে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে অথবা আপনার হলো কনভেন্স ফ্যাসিলিটির ক্ষেত্রে, মানে কার ফ্যাসিলিটির ক্ষেত্রে অথবা আদার যে বেনিফিট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিভাবে ভ্যালু গুলো ডিটারমাইন করা যাবে। এই কোশ্চেনটা এগুলো আমরা থিওরিতে আলোচনা করছিলাম। তাহলে অ্যান্সারটা কি হবে? আমি তার কোশ্চেনটা আবারও অ্যানুয়াল বুঝে ভ্যালু দিচ্ছি। স্যার এখানে পুরোটা অ্যানুয়াল ভ্যালু হিসেবে ট্রিট করা হবে। না, বলতেছে মানে কোন ভ্যালুকে আপনার হলো বলা হবে কি বলে আপনার মানে মানে কোন ভ্যালুকে আপনার অর্থাৎ কিভাবে এটাকে ডিটারমাইন করা হবে। ফুল অ্যানুয়াল ভ্যালু যেটা, সেটা কি? স্যার এখানে ভাড়াটা যত দেয় সে পরিমাণটা হিসেবে ধরা হবে, ইনকাম হিসেবে ধরা হবে। স্যার 1 ইয়ার এটা মানে অর্থ বছর যেটা। এটা পার কেজি হিসেবে ধরা হবে এবং এমপ্লয়িজ 25% হিসেবে ইয়ে করা হবে, ট্রিট করা হবে বেসিক স্যালারির উপর। না, আগের যে অ্যান্সারটা দিলে সেটাই কারেক্ট। অ্যানুয়াল ভ্যালু উড বি দ্য ভ্যালু অফ অ্যাকোমোডেশন। আমরা দেখেন আমরা হলো লাস্টে আপনার হলো 6 নম্বর আমাদের সিনপসিসে আলোচনা করছিলাম যে ডিটারমিনেশন অফ ভ্যালু অফ পারকুইজিটি আপনার অ্যাকোমোডেশন। প্রথম টাইম আমরা বলছি যে হোয়াট দ্য রেন্ট ইজ ফুললি পেইড বাই অ্যান এমপ্লয়ার অর অ্যাকোমোডেশন ইজ প্রোভাইডেড বাই অ্যান এমপ্লয়ার, অ্যানুয়াল ভ্যালু উড বি দ্য ভ্যালু অফ অ্যাকোমোডেশন। একদম ভেরি স্পেসিফিক। কারো কোনো কোশ্চেন আছে না ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 5 পড়েন একজন।
হ্যাঁ, কি 5 নম্বর কোশ্চেন একজন পড়েন, এনিওয়ান? রিপিট করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ, করেন। যদি অন্য কেউ না থাকে তাহলে তো রিপিট করতে হবে, যদি অন্য কেউ আগ্রহ না থাকে। First করেন, number করেন। question আছে, Mr. Joshim has been provided with a full-time vehicles. এটা সিসি দেওয়া আছে 1331 সিসি for his office and personal use. How could be the value of car allowance for using 1331 cc vehicles, 1331 cc vehicles? অর্থাৎ এখানে আমরা বলছি যে মিস্টার জসিমকে একটা ফুল টাইম ভেহিকেল দেওয়া হয়েছে তার অফিস এবং পার্সোনাল ইউজের জন্য। এখন বলা Yes, হচ্ছে sir. এই যে, এবং সেটা যে ভেহিকেলটা দেওয়া হয়েছে সেই ভেহিকেলটা হলো সিসি হলো আপনার 1331 সিসি। তাহলে আমাদের কত, কি পরিমাণ অ্যামাউন্ট আমাদের, মানে কত ভ্যালু আমাদের এই কার অ্যালাউন্স হিসাবে, মাসের জন্য use করা। ইনকাম হিসেবে ট্রিট হবে? স্যার 10,000। 10,000 পার মান্থ। 10,000. ইয়েস, 10,000 পার মান্থ অথবা 1,20,000 টাকা। গুড। নাম্বার 6 একজন পড়েন। হ্যাঁ, সাখাওয়াত স্যার, বলেন, আপনি করতে যাচ্ছেন। সাখাওয়াত শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাখাওয়াত সাহেবের কথা শোনা যায় না। অন্য কেউ থাকলে পড়েন। স্যার আমি পড়ছি স্যার। Titli Bangladesh Limited provides medical support to its employee Mr. Monowar Hossain, production manager of T unit amounting to Taka 1,25,000. The support has been given to Mr. Monowar Hossain for his liver cancer. How could the value be determined in computing salary income? কোশ্চেনটা বোঝা গেছে? জি স্যার। বলছে টেটলি বাংলাদেশ লিমিটেড provides medical support to its employee named Mr. Monowar Hossain. He is a production manager of the T unit, এবং তাকে টাকা দেওয়া হয়েছে 1,25,000। কিসের জন্য দেওয়া হয়েছে? The support has been given to Monowar Hossain for his liver Liver cancer. cancer. তাকে তার লিভার ক্যান্সারের জন্য তাকে একটা সাপোর্ট দিয়েছে, মেডিকেল সাপোর্টটা। তাহলে এর আপনার কি পরিমাণ অ্যামাউন্ট ইনকাম, স্যালারি ইনকাম হিসেবে ইনক্লুড হবে? বলেন। জিরো জিরো Sir, zero, sir. কেন জিরো কেন? Sir, স্যার, ক্যান্সার চিকিৎসার জন্য দিলে ওটা ইনকামের সাথে অন্তর্ভুক্ত হবে না। Yes, answer is right. Nothing is to be হলো added as a include salary. salary income. Yes, sir. যেহেতু তার আপনার আমাদের ইয়েতে আইনে আমাদের বলা আছে যে যদি কোনো এমপ্লয়ার কোনো একজন এমপ্লয়িকে মেডিকেল সাপোর্ট দিয়ে থাকে এবং হুইচ ইজ ফর আপনার কোনো ক্যান্সার জাতীয়, যেটা আই, লিভার, তারপরে আপনার হলো কি যেন এই ক্যান্সার, হার্ট, কিডনি, তারপরে হলো এনি রিলেটেড কোনো অপারেশনের জন্য যদি কিছু দেয়া হয়, তাহলে সেটাকে আমরা হলো সেই ইনকামটা এমপ্লয়ি হ্যান্ডে ইনকাম হিসেবে ইনক্লুড হবে না, ওটাকে এক্সেম্পটেড ইনকাম হিসেবে আমরা বলবো। আচ্ছা, নাম্বার 7 একজন পড়েন দেখি। জি স্যার, আমি পড়ছি। স্যার, স্যার উপরে জি, চলে গেছে। সিরাজুল জি। ইসলাম বলেন। জি। A company provides daily allowance to one of its employees for wholly and solely for the performance of office duty amounting of Taka 45,000. What amount could be considered as
taxable. কোশ্চেনটা কি বোঝা গেছে সিরাজুল? স্যার একটু এটাকে যদি একটু আচ্ছা, আমি বুঝাই একটু দেন স্যার, বলি, কারণ আবার আমি একটু গত শোনেন। ক্লাসে A company provides daily allowance to one of its employee for wholly and solely for the performance of office duty, which is amounting to টাকা 45,000. What amount could be considered as taxable? মানে এই টাকার মধ্যে কোন কতটুকু ট্যাক্সেবল হিসেবে বিবেচিত হবে? স্যার হবে না কেন হবে না? স্যার, এটা তো অফিস ডিউটি হিসাবে অথবা অফিসের কোনো কাজে কনভেন্স অথবা ট্রাভেল অ্যালাওয়েন্স এই টাইপের এগুলো হচ্ছে ট্যাক্সে ইনক্লুড হয় না, মানে ট্যাক্সের সাথে ডিটারমাইন্ড হয় কোথায় না। বলা আছে ট্যাক্সে ইনক্লুড হয় না? আপনি কি লাস্টে ক্লাস করছেন, লাস্টের দিন যিনি অ্যান্সার করলেন? হ্যাঁ, কি অ্যান্সার করলেন বলেন? আপনার লজিকটা বলতে হবে তো, অ্যান্সার যে করলেন তার লজিকটা কি, কি ধরে বললেন? তো কনভেন্স বা ট্রাভেল অ্যালাওয়েন্স এগুলো তো ইনক্লুড হয় না ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে, এটাই জানতাম আমি আর কি। তাই জানতেন? মানে এটা কি আসলে কোনো ওহি? স্যার ভুল বলে থাকলে সরি স্যার। ভুল না আসলে, আপনি জানতেন, কোথায় জানতেন সেটা তো বলতে হবে। মনে হয় শুনে নিঃসন্দেহে। শুনে জানতাম কি স্যার। আচ্ছা, আমরা ও লাস্টের হলো দিন তো শুনে- যখন আমরা ক্লাস করছি, আমাদের লাস্ট ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাইছিলাম। কেউ কি বলতে পারেন সেই এক্সাম্পলটা কি বলছিলাম আমি? স্যার হচ্ছে কেউ যদি কনভেন্স নেয় ওইটা হচ্ছে গিয়া আবার ওই টাকাটা অ্যাডজাস্ট করে দেওয়া হয় খরচ করে, এইটা কি? আরে না রে ভাই, ওটা তো অন্য জিনিস। ওটা তো কথার পরিপ্রেক্ষিতে বলছি। বিষয়টা হলো, আমাদের ইনকাম ট্যাক্সের আইনে বলা আছে, যদি কোনো একজন এমপ্লয়িকে, কোনো একজন এমপ্লয়ার তাকে যদি আপনার তার অফিস ডিউটি পারফর্ম করার জন্য কোনো একটা কাজে কোনো জায়গায় পাঠায় এবং তার জন্য আপনার কোনো ডেইলি অ্যালাউন্স দেয়, অথবা কনভেন্স অ্যালাউন্স দেয়, অথবা কোনো ট্রাভেলিং অ্যালাউন্স দেয়, এবং যেটাকে পরবর্তীতে তার তার অ্যাকাউন্টে রিইম্বার্সমেন্ট করে, তাহলে সেই টাকাটা আপনার কি হবে না, ট্যাক্সেবল ইনকাম হিসেবে ইনক্লুড হবে না। আমি এক্সেমশনের দুইটা অংশ বলছিলাম, যে দ্য ফলোইং ক্যান নট বি ট্রিটেড অ্যাজ দ্য আপনার ইনকাম। একটা হলো এই যে মেডিকেল এক্সপেন্সের কথা বলছিলাম, আর একটা এই যে আপনার ডেইলি অ্যালাউন্সের কথা বলছিলাম। ওখানে আপনি একেবারে যদি আমি সেকশন ওয়াইজ ধরে পড়ি, বলা আছে কনভেন্স অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স অ্যান্ড ডেইলি অ্যালাউন্সেস রিসিভড অ্যান্ড এক্সপেন্ডেড wholly and solely for the performance of the office duty, অর্থাৎ যেটাকে সম্পূর্ণভাবে এবং সম্পূর্ণরূপে আপনার শুধুমাত্র অফিস পারফরমেন্সের জন্য দেয়া হয়েছে, সেটা কোনো সময় ইনকাম হিসেবে ট্রিট হবে না। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে বলছিলাম, কোন একজন আমাদের হলো কমার্শিয়াল ম্যানেজারকে চিটাগাং ইম্পোর্টে আপনার মাল এসছে, আপনার ইম্পোর্ট তাই এই হলো চিটাগাং ইম্পোর্টে যে গুডসটা এসছে সেই গুডসটা রিলিজ করার জন্য তাকে পাঠানো হয়েছে, এবং সে ওখানে গিয়ে পেনিনসুলা অথবা হোটেল আগ্রাবাদে তারা সে ছিল, সে সেখানে খাওয়া দাওয়া করছে, থাকছে, তার সেখান থেকে সে আপনার ইয়ারে গেছে, নভোয়ারে গেছে এবং নভোয়ারে এসছে। এই যে এক্সপেন্সেস গুলো, এটা সম্পূর্ণ তার অফিস ডিউটি পারফর্ম করার জন্য তাকে দেওয়া হয়েছে। সুতরাং এই অ্যামাউন্টটুকু, এবং তাকে একটা ডেইলি অ্যালাউন্স দেওয়া হয়েছে। কিসের ডেইলি অ্যালাউন্স? যেহেতু সে সেখানে থাকছে, তার কিছু খরচের জন্য তার ডেইলি অ্যালাউন্স হয়েছে। এই ডেইলি অ্যালাউন্সেস যেটা আপনার হলো খরচ হয়ে গেছে, সেই অ্যালাউন্সেসটা কি হবে না, আপনার ইনকাম হিসেবে ট্রিট হবে না। আবার যদি এমন কোনো কিছু থাকে, আপনাকে মনে করেন যে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, আপনার খরচ হয়েছে 1,45,000 টাকা, আপনার কাছে 55,000 টাকা আপনি আর কোম্পানিকে ফেরত দেন নাই, তাহলে ওই 55,000 টাকা উইল বি ট্রিটেড অ্যাজ দ্য ইনকাম। বাট যদি সম্পূর্ণ এক্সপেন্সেস বলা হয়, দ্যাট উইল নট বি ট্রিটেড অ্যাজ ইনকাম। ক্লিয়ার?
জি স্যার। একটু লাইন থাকুন। হবে যে nothing would be considered as taxable. No amount সবাই ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8 একজন পড়েন। What is the deadline for submitting the information regarding payment of salary under Section 177 of ITA 2023? আইটিএ মানে কি? ইনকাম ট্যাক্স অথরিটি। ইনকাম ইনকাম ট্যাক্স ট্যাক্স অথরিটি। হ্যাঁ আল্লাহ, ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আচ্ছা, তাহলে কি হবে বলতেছে যে হোয়াট ইজ দ্য ডেডলাইন অফ সাবমিটিং দ্য ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ স্যালারি আন্ডার সেকশন 177 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। আমাদের সেকশন 177 অনুসারে যে ইনফরমেশন রিগার্ডিং স্যালারি রিলেটেড যে ইনফরমেশনটা ট্যাক্স অফিসে জমা দিতে হয় সেটা কয় তারিখের মধ্যে জমা দিতে হবে? স্যার 25 সেপ্টেম্বর। ইয়েস, দ্য অ্যান্সার ইজ দ্য 25 সেপ্টেম্বর। কোন পিরিয়ডের জন্য জানা আছে? মানে এই 25 সেপ্টেম্বর আমরা কোন পিরিয়ডের জন্য জমা দিব? স্যার 22-23। 22-23 মানে কি? আপনি আমাকে ইয়েকে বলেন, আমাকে স্পেসিফিক ইয়ে ধরে বলেন, হলো কি বলে ডেট ধরে বলেন কোন জুলাই পিরিয়ড। জুলাই 1, 2022 থেকে জুন 30, 2023। হ্যাঁ, এটা কবেকার মধ্যে জমা দিব? স্যার 25 সেপ্টেম্বর 2023। September 1. না, 25 সেপ্টেম্বর 2023। ইউর রাইট। যদি আমার যদি ইনফরমেশনটা যদি হয়, আমি যদি কোশ্চেনটা এভাবে আপনাদেরকে করি যে 1 জুলাই 2024 এর থেকে 30 জুন 2025 পর্যন্ত যে পেমেন্ট রিলেটেড যে ইনফরমেশন গুলো মানে ট্যাক্স অফিসে জমা দিতে হবে সেকশন 177 এ, সেটা কবেকার মধ্যে জমা দিতে হবে? তাহলে আমাদের অ্যান্সার হলো 25 সেপ্টেম্বর 2025। যদি আমি এখানে আরো স্পেসিফিক করে দিতাম কোন পিরিয়ডের জন্য, তাহলে আপনাকে এরকম বলতেন। বাট যেহেতু আপনারা এখানে আসলে একেবারে ওপেন করা আছে, ইট ইস রাইট যে 25 সেপ্টেম্বর অফ দ্য ফলোইং পিরিয়ড। 25 সেপ্টেম্বর হলে অ্যান্সার উইল বি কারেক্ট। আর কোনো কোশ্চেন আছে এটার উপরে? নাম্বার 9 একজন পড়েন। What is the penalty provision for providing false statement to tax office? বলেন তো কি হবে পেনাল্টি প্রভিশনটা কি? Sir, up to 3 years in jail, sir. না, মানে Or ফলস স্টেটমেন্ট দিলে কি হবে? অন্য কেউ? মুমিন ছাড়া? ফলস স্টেটমেন্ট ডেলিভার করলে আমরা
মিনিমাম 6 months to 5 years এর একটা পেনাল্টির কথা বলা আছে, অথবা ফিনান্সিয়াল ফাইন, অথবা দুটোই। আপনি বললেন 6 মাস অথবা 5 বছর পেনাল্টি। কিসের পেনাল্টি এটা? ইমপ্রিজনমেন্ট। ইয়েস, দ্য অ্যান্সার ইজ দ্য, যদি কোন একজন পার্সন ইজ গিলটি অফ অ্যান অফেন্সেবল পানিশেবল হয় ফর গিভিং দ্য ফলস স্টেটমেন্ট ইন ভেরিফিকেশন, তাহলে হি অর শি শুড বি দ্য ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম নট লেস দেন 6 months but extended to 5 years or financial fine both। ঠিক আছে, অ্যান্সারটা হবে এভাবে আমাদের, মানে একটা হলো মনিটারি ফাইন এবং আপনার ইমপ্রিজনমেন্ট, দুইটাই হবে। স্যার মনিটারি ফাইন কিরকম হয়? মনিটারি ফাইন হবে হলো, তার আগের সেকশনে বলা আছে, মনিটারি ফাইনটা হবে হলো আপনার 10% অফ দ্য লাস্ট অ্যাসেসড ইনকাম অর টাকা 5,000 হুইচ এভার ইজ লোয়ার। আপনাদের শুধুমাত্র তো সেটুকু মনে রাখলেই তো হয়। আপনাদের তো অ্যান্সার আসলে এমসিকিউ থাকবে, অপশন থাকবে, আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, নাম্বার 10 একজন অঙ্কটা পড়েন, কোশ্চেনটা পড়েন একজন। Mr. Hassan Mahmood, Managing Director of Posti Limited, is performing duties in connection with management of the affairs of the Posti Limited. Is Mr. Mahmood treated as an employee? কি হবে বলেন? ইয়েস স্যার, এমপ্লয়ি হিসেবে ট্রিট হবে। ইয়েস, তাহলে আমরা বলছিলাম যদি কোনো একজন এমপ্লয়ের সংজ্ঞাতে বলা আছে, যদি ম্যানেজিং ডিরেক্টর অথবা অন্য কোনো ডিরেক্টর যদি অফিস পারফরমেন্স করে, মানে ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাফেয়ার্স সে যদি নিয়োজিত থাকে এবং সে যদি পারফর্মিং করে হলো ইন কানেকশন উইথ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি, তাহলে সে আমাদের কি হবে, সে হলো এমপ্লয় হিসেবে ট্রিট হবে। নাম্বার 11 পড়েন একজন। আচ্ছা, আপনার না পড়লে আমি একজনকে ডাকি তাহলে। এই সামিহা তাসনিম আছেন আপনি? সিয়ার সামিহা জি, কোশ্চেনটা পড়েন। কোশ্চেনটা পড়েন, আপনি মিউট হয়ে আছেন। না, আমি যাকে বলছি সে পড়ুক। সামি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? মিস্টার শাহরিয়ার আহমেদ আছেন?
সব ঘুমায় গেছে। তানজিল মোহাম্মদ মাসুম আছেন? স্যার আমি বলবো। আচ্ছা, আপনারা ভলান্টারি করেন, কেউ যেহেতু ইন্টারেস্টেড না পড়াশোনা করতে। হ্যাঁ বলেন, এস এম আল ফারুক প্লিজ। জি স্যার, কাটিগা কর্পোরেশন, সরি স্যার, কাটিগা কাটিগাটা কি কাটিগা কি কাটিগা কি জানেন? কোম্পানি নাম, নাম জানা আছে? না স্যার, প্রথম শুনছি। স্যার অনেক বড় ঘড়ি। এ কি? মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা একটা অবশ্য মাল্টিন্যাশনাল। হ্যাঁ, বাট কাটিগা কি কোম্পানি জানা আছে আপনাদের কারোর? আমার একটা জানা নেই। ব্র্যান্ড। না এটা স্যার। হলো, ঘড়ির এটা ব্র্যান্ড। আপনারা যদি ইউজ করেন, কি ইউজ করেন? যোগ বিয়োগ করতে কি ইউজ করেন আপনারা? ক্যালকুলেটর। ক্যালকুলেটর। হ্যাঁ, ক্যালকুলেটর ব্র্যান্ড। হ্যাঁ বলেন, কাটিগা কর্পোরেশন। A multinational company provides a wristwatch to রিস্ট Mr. ওয়াচ, হ্যাঁ, টু, Abrar Hussain হুম, as the best employee of the year for his outstanding performance. হুম, What, what about would be considered as value of prerequisites in computing income from employment? আচ্ছা, এখানে হোয়াট অ্যাবাউট না হোয়াট অ্যামাউন্ট। What amount? Yes, sir. হ্যাঁ, কেউ 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 সবাই কি What? কোশ্চেনটা বুঝছেন? জি স্যার। ফারুক আপনি বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। এটা উনি বেস্ট মানে এমপ্লয়ি হয়েছে ওই বছরের জন্য, এই জন্য ওনাকে পারফরমেন্স হিসাবে একটা ঘড়ি গিফট করা হয়েছে। হুম, এর মধ্যে হোয়াট অ্যামাউন্ট উড বি দ্য কনসিডার্ড অ্যাজ ভ্যালু অফ পারকুইজিট ইন কম্পিউটিং ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট? কি হবে অ্যান্সার? পারবেন? ঘরের মূল্য স্যার। ঘড়ির মূল্য তো বটেই, তা ঘড়ির মূল্য কিভাবে হবে? এই তুহিন বলেন। তুহিন কই? তুহিন কোথায় অ্যান্সার দিয়ে যাচ্ছিলেন? তুহিন কই? আপনি জি বলেন, স্যার। অ্যান্সার দেন। আপনারা কেউ বাসায় পড়াশোনা করেন না, বুঝতে পারছেন? স্যার ঘড়ির যখন মানে তখন যেই মার্কেট ভ্যালু সেটা হবে। এই তো কাছাকাছি আছেন। দিস ইজ কল্ড ফেয়ার মার্কেট ভ্যালু। Fair market value of the risk to us will be treated as value of the perquisite in computing income from employment. আমরা ভ্যালু অফ পারকুইজিটের কথা বলছি যে কিভাবে এটাকে হবে। আমরা বলছি যে এটা হলো আপনার ট্রিট হবে কি হিসাবে, এটা আপনার ফেয়ার মার্কেট ভ্যালুটা আসলে যেদিনকে পাইছে সেদিনকার ফেয়ার মার্কেট ভ্যালুটা আপনার ডিটারমাইন করতে হবে, করে সেই ভ্যালুটাই আমাদের হবে পারকুইজিট হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 12। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর দুই তিনটে আছে। একজন পড়েন প্লিজ, একজন ভলান্টিয়ার করেন। স্যার পড়বো? জি জি। আচ্ছা, মিস্টার আকরাম হোসেন was an employee of Hewlett Packard Bangladesh Limited. হিউলেট He প্যাকেট কি left জানা আছে? company. হিউলেট প্যাকেট কি না স্যার। কেউ জানেন হিউলেট প্যাকেট কি? না স্যার, আইডিয়া নেই। হ্যাঁ আল্লাহ, এইচপি ইউজ করেন না? সব ল্যাপটপ ইউজ করেন না এইচপি? জি স্যার। দিস ইজ কল্ড হিউলেট প্যাকার্ড। এই তো, গোলাম মুক্তাদির নাসিব, গুড। হ্যাঁ বলেন, কোশ্চেনটা পড়েন এবার। হ্যাঁ, He left company on 31st January 2024 after completing his long career with this company for last 12 years. On 31st July 2024, the company declared performance bonus immediate after issuance of audited financial accounts. Being an employee during that period, Mr. Hussain is also eligible for a performance bonus. Shall this performance bonus received by Mr. Hussain be treated as taxable income? If so, in which year
it would be treated as taxable income. Anyone? Mr. Akram Hussain was an employee of Hewlett Packard Bangladesh Limited. তিনি একজন হিউলেট প্যাকার্ডের এমপ্লয়ি ছিলেন। He left the company on 31st January 2024. সে কোম্পানি থেকে চলে গেছে 31শে জানুয়ারি 2024 সালে। After completing his long career with this company for last 12 years. সে 12 বছর ছিল কোম্পানির সাথে, তারপর সে 31শে জানুয়ারি 2024 সালে সে কোম্পানি লিভ করছে। On 31st July 2024, 31শে জুলাই 2024 সালে the company declared performance bonus immediate after issuance of audited financial statement. 31শে জুলাই 2024 তারিখে কোম্পানি একটা পারফরম্যান্স বোনাস ডিক্লেয়ার করছে বেসড অন দা আপনার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। বিং অ্যান এমপ্লয় ডিউরিং দ্যাট পিরিয়ড, ওই পিরিয়ডের সময় যেহেতু আপনার মিস্টার আকরাম হোসেন একজন এমপ্লয়ি ছিল, হি অলসো এলিজিবল ফর এ পারফরম্যান্স বোনাস। যেহেতু সে পারফরম্যান্স ডিক্লেয়ার করছে, সে যেহেতু ওই সময় সে ছিল, সেও আপনার একটা পারফরম্যান্স বোনাস পাবে। Shall the performance bonus received by Mr. Hossain be treated as taxable income? If so, in which year it would be treated as taxable income? Anyone? কেউ নয় অ্যান্সার দেওয়ার জন্য? আমার পড়ায় লাভ কি? আপনারা কেউ বাসায় একটু পড়েন না। ফাতেমুত জোহরা, আপনি অ্যান্সার করছেন ইয়েস। ঠিক আছে, ইয়েস হলো। তাহলে কোন বছরে হবে বলেন? কোন ফাইন্যান্সিয়াল? 24-25 হবে। কারণ ডিক্লেয়ার করছে হচ্ছে গিয়া শেষে, এখন পর্যন্ত রিসিভ করে নাই। ইউ আর রাইট, দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার হলো 24-25, যেটার আপনার হলো অ্যাসেসমেন্ট ইয়ার হবে 25-26। 25-26 গুড। আচ্ছা, এখন আমার ফার্স্ট কোশ্চেন হলো, সে কেন তার আগের, সে এখন হলো ওই কোম্পানি ছেড়ে চলে গেছে, সে কোম্পানি ছেড়ে চলে গেছে, সে একটা পারফরম্যান্স বোনাস পেয়েছে ওই অফিস থেকে, তাহলে কেন এটা ট্যাক্সেবল ইনকাম হিসেবে ট্রিট হবে বলেন? আমি তো এখন নতুন কোম্পানিতে মিস্টার হোসেন চাকরি করে, মানে ইন হুইচ বেসিস যে এই আগের কোম্পানির পারফরম্যান্স বোনাস হলো ইনকাম হিসেবে ট্রিট হবে? সে তো ওই কোম্পানিতে আর নাই। স্যার আগের কোম্পানির ওই 6 মাস তো স্যার তার ইনকামে আসবে স্যার, তখন ওই পারফরম্যান্স বোনাস যেটা পেয়েছে তখন এটা তো না, স্যার পারফরম্যান্স বোনাস তো আপনার ওই সময় তো পায় নাই, পাইছে তো 31শে জুলাই। সে তো ওই সময় ওখান থেকে ওই কোম্পানিতে ছিল না আর। সে তো 31শে জানুয়ারি 2024 কোম্পানি লিভ করছে কোম্পানি। স্যার কিন্তু তার তো এটা আয় হয়েছে, এই কারণে তার ট্যাক্স হবে। কেন আয় হয়েছে কেন? আপনি আমাকে এটা বুঝাইতে হবে তো। কিন্তু এটা যদি না দেয়, কারণ এটা হইতেছে আমার এই যে এমনি ধর্মত রেগুলার তুমি ধরো এখান থেকে চ্যাপ্টার পারলাম না, তারপর অবশ্যই চ্যাপ্টার পারলাম না, এবার অঙ্ক গেল তিনটা 5টা। সিআর আছেন? তিনটা সময় লাগে আমি এটা থেকে এটা থেকে প্র্যাকটিস এর নবদান বই পড়াও, 1 করে 2 করে 3 2 করে 3 করে 2 করে 3 করে খুচরা খুশরা বাড়ি 1 গড়া বাড়ি 2 গড়া বাড়ি 3 গড়া বাড়ি 3 আর শেয়ার কেউ নাই, আপনি তিনটা, হোস্ট এখানে আছেন, 3টা অঙ্ক আপনি একটু মিউট করে দেন। আর এখানে 2টা 5টা অঙ্ক। না আমি হৃদয় বলেছি দাস, যে আমি বলেছিলাম 5টা অঙ্ক। তারপরে তোমাদের সরি এই যে ব্যাংক সামনে গনি পারো না, না কয়টা অঙ্ক হলো? 5টা একটা 6টা। ও আজকে কাউকে ক্লোজ করা হয়নি, শুধু স্যারই আছে হোস্ট।
হ্যাঁ, আপনি আনসার দিতে পারতেছেন না? মানে কোন কোন আইনের উপর ভিত্তি করে এটাকে আপনার হলো ইনকাম হিসেবে ট্রিট করা হবে? স্যার এইটা এক্স্যাক্টলি বলতে পারতেছেন, বুঝতে আচ্ছা, পারতেছি। ঠিক আছে। দেখেন, আমরা যখন স্যালারি ফার্স্ট ইয়েটা পড়ছি, ফার্স্ট স্লাইডটা পড়ছি, স্যালারির ইয়ে কি বলে, সরি ফার্স্ট স্লাইড না, আমরা নাম্বার 8 স্লাইডটা পড়ছি। আমরা বলছিলাম যে সেকশন 32 সাবসেকশন 1 অনুসারে কোন কোন কম্পোনেন্ট গুলো অথবা কোন কোন বিষয়গুলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের আন্ডারে ক্লাসিফাইড হবে এবং কম্পিউটেড হবে। তার মধ্যে 4 নম্বর পয়েন্ট ছিল এনি অ্যামাউন্ট অর বেনিফিট received from any past or future employer. অর্থাৎ যদি কোনো পাস্ট অথবা ফিউচার এমপ্লয়ারের কাছ থেকে যদি কোনো আপনার কোনো বেনিফিট অথবা কোনো অ্যামাউন্ট রিসিভ করা হয়, তাহলে সেটাও আপনার ক্লাসিফাইড, এটা ক্লাসিফাই করা হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের আন্ডারে এবং তার উপরে ট্যাক্স চার্জ করা হবে। সুতরাং আপনারা একটু যদি পড়েন তাহলে দেখবেন যে সবকিছুই কিন্তু কাভার দ্য আপনার হলো সিনপসিস অ্যান্ড দ্য ল। তাহলে ইয়েস, the performance bonus from the previous employer would be treated as taxable income, and in the income year 24-25, which is the assessment year 25-26. বোঝা গেছে সবাই? জি স্যার, বুঝতে পারছি। যখন বলে স্যার তখন ঠিকই ঢুকে, তারপর তো সব খায়া বসে থাকে। পড়তে হবে, প্রচুর পড়তে হবে। বেশি পড়ার দরকার নেই, অল্প পড়লেই হবে, বাট একটু মন দিয়ে পড়তে হবে, তাহলেই হবে। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, নাম্বার 13, সরি, একজন পড়েন একটু কোশ্চেনটা। আপনাদের দিয়ে পড়ার কারণ হলো অ্যাটলিস্ট আপনারা পড়লে একটু মনে থাকবে, আর না হলে তাও থাকবে না। Mr. Raymond, an employee of হ্যাঁ, European রাইমন্ড না, High Commission. রেমন্ড। ওকে, Mr. ঠিক আছে, Raymond, বল। an employee of European High Commission in Bangladesh. Is Yes. the salary earned by Mr. Raymond taxable in Bangladesh? হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে আমাদের? মিস্টার রেমন্ড সে একজন এমপ্লয়ি হলো ইউরোপিয়ান হাই কমিশন, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, সেখানকার সে একজন এমপ্লয়ি। তাহলে মিস্টার রেমন্ড যে স্যালারিটা ইউরোপিয়ান হাই কমিশন থেকে পাচ্ছে বাংলাদেশে, সেটা কি বাংলাদেশে ট্যাক্সেবল হবে? No sir, এটা No, বাংলাদেশে sir. taxable হবে না। কেন হবে না? স্যার এটা ওই কমিশনার মানে আইনে বলছিলেন আপনি, কমিশনার যারা এলাকা হয় তাদের এটা বাংলাদেশে হিসেবে হয় না। হ্যাঁ, ইউ আর রাইট, ঠিক আছে। মানে কোনো হাই কমিশন, চার্জ দি অ্যাফেয়ার্স, তারপরে কোনো এমবাসি, তাদের তাদের হলো নন বাংলাদেশি এমপ্লয়ি, এবং তারা হাই কমিশনার অথবা চার্জ দি অ্যাফেয়ার্স অথবা আপনার অ্যাম্বাসেডর, তাদের ইনকাম বাংলাদেশে ট্যাক্সেবল না। বাট তাদের যদি কোনো বাংলাদেশি এমপ্লয়ি থাকে তাদের অফিসে, তারা বাংলাদেশে ট্যাক্সেবল। সুতরাং এই রেমন্ডেড ইনকামটা বাংলাদেশে ট্যাক্সেবল না। স্যার, তার ট্যাক্সটা ওই ইউরোপেতে মানে ট্যাক্স কর্তন করা হয় কাটা?
বুঝি নাই। মানে সে যে দেশের নাগরিক স্যার, যেখানে ওইখান থেকে কি তার ট্যাক্স কাটা হয়? হ্যাঁ, তার সে ওই দেশে হলো ট্যাক্স দিবে সে, তার বাংলাদেশে তার কোনো কিছু দেখানো লাগবে না। জি স্যার। এটা আমাদের 6 শিডিউল দিয়ে আমাদের এক্সেমটেড করা আছে। স্যার আচ্ছা, 12 নাম্বার আনসারটা কি এমপ্লয়ি হবে না এমপ্লয়ার হবে? বাহ, আপনি তো ভালো ভুল ধরতে পারেন। গুড, এক্সেলেন্ট। ফাহাদ, এবার আপনি 14 নম্বর কোশ্চেনটা পড়েন। স্যার 14 নম্বরটা ইয়েস স্যার। স্যার আপনি ইফ, কোশ্চেনটা পড়েন। জি স্যার, ইফ ইফ স্যালারি, স্যালারি হ্যাঁ, ফাহাদ করুক, মইনুল হুদা একটু আপনি। পড়েন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে স্যার। if salary tax is paid by the employer, then no tax shall be charged on the tax payment amount. Is the statement is correct? কি স্টেটমেন্ট কারেক্ট অর রং? এবার মাইনুল হুদা বলেন। হ্যাঁ, ইয়েস স্যার কারেক্ট। Wrong, কেন sir. কারেক্ট কেন? এমপ্লয়ার যদি এমপ্লয়ি ট্যাক্স দিয়ে দেয় সেই ক্ষেত্রে তার কোনো ট্যাক্স চার্জ করা হবে না স্যার। ইয়েস, আমাদের লতে ভেরি স্পেসিফিক, লতে বলা আছে যদি কোনো একটা আপনার কোনো এমপ্লয়ার যদি কোনো একটা এমপ্লয়ের যদি ট্যাক্স বেয়ার করে, তাহলে ফার্দার সেই যে আপনার যেই অ্যামাউন্টটুকু তার ট্যাক্স হিসাবে বেয়ার করলো, সেই ট্যাক্স বেয়ারের অংশটুকুর উপরে কোনো ফার্দার ট্যাক্স হবে না, অর্থাৎ ট্যাক্স অন ট্যাক্স অথবা সেটাকে গ্রস আপ করে কোনো কিছু ট্যাক্স হবে না। চার্জ জি স্যার। মাইনুল, এবার আপনি 15 নম্বর কোশ্চেনটা পড়েন ভাই। মইনুল হুদা, শোনা যায় না আমাকে? স্যার শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলেন। Any foreign expatriate having technical knowledge employed in any economic zone, 50% of tax payable shall be exempted from income for first 5 years. Is it correct? কি অ্যান্সার কি হবে বলেন তো? Foreigner expatriate. স্যার কারেক্ট হবে। Correct স্যার। এই যে, এখানে তো আপনারা ভুল করলেন। কারেক্ট কতটুকু? কারেক্ট হলো ফর দ্য ফার্স্ট 3 ইয়ার্স পর্যন্ত তাদের 50% ট্যাক্স এক্সেম্পটেড, Oh, নট ফর দ্য 5 three, ইয়ার্স। 5 years, right sir? সুতরাং আপনাকে সম্পূর্ণ করতে হবে। ওকে, জি স্যার 3 years, হ্যাঁ। Three years, সুতরাং আমাদের কোশ্চেন এভাবে থাকবে। সুতরাং আমাদেরকে অ্যান্সার করার সময় কোশ্চেনটা ভালো করে পড়ে আমাদের অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখন আমরা আপনাদের এরপর আর কোনো এই মডেল কোশ্চেনের উপর আপনাদের কোনো ফার্দার কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। স্যার আপাতত মনে পড়তেছে না স্যার। ওকে, টেক্সটে ঠিক লিখে আছে, রাখবো মনে স্যার। করলে বলবেন। আচ্ছা, এরপরে আমরা যাব আজকে হলো আমাদের হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের আমরা দুটো অঙ্ক দেখব। আপনার ফার্স্ট অঙ্কটা পড়েন, তারপরে আপনার সলিউশন করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, আপনাদের একটু কোশ্চেনটাকে একটু পাঠিয়ে দিই আপনাদের, তাহলে আপনার সুবিধা হবে আপনাদের জন্য। আমি চ্যাট বক্সে আপনাদের আমরা যে অঙ্ক দুটো আজকে আলোচনা করব সেই অঙ্ক দুটো আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আপনার চ্যাট বক্স থেকে একটু সবাই ডাউনলোড করে নেন। এটা ওয়ার্ড ফর্মে আছে, আমি আবার ইয়েতেও দেখাচ্ছি আপনাদেরকে।
স্ক্রিনেও দেখাচ্ছি একটু। প্রবলেম 1 আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। একটু পড়েন আপনারা, তারপর আমরা এই কোশ্চেন সলিউশনে যাব। আমি একটু আচ্ছা আপনারা পড়েন, তারপর আমি আপনাদের হেল্প করব। প্লিজ সবাই একটু পড়েন কাইন্ডলি। অঙ্ক এরকমই থাকবে, ছোটখাটো অঙ্ক। কোশ্চেন তো আমরা বলছি, the following are the salary and allowances of Mrs. Nahid Akter for the year ended 30 June 2024. From the information below, please compute total taxable income and tax liability of Mrs. Akter. এই অঙ্কটা কি বোঝা যাচ্ছে? বেসিক স্যালারি আছে 60,000 per month, house rent allowance 30,000 per month, company provides car facility 2,500 cc for official and personal use, travel allowance টাকা 8,000 per month, entertainment allowance টাকা 2,500 per month, dearness allowance টাকা 1,500 per month, utility allowance টাকা 2,000 per month, medical allowance টাকা 8,500 per month. Mrs. Akhtar is eligible for 2 festival bonus equal to basic salary, school fee for children 50,000 yearly, employers contribution to recognized provident fund,
8% of basic salary. She also contributed the same portion from her salary. Servant allowance টাকা 25,000 yearly. She paid life insurance premium টাকা 50,000. The insured value is টাকা 4 lakh. She also contributed a group insurance scheme of টাকা 1,000 per month. During the year, she purchased সঞ্চয়পত্র amounting to টাকা 6 lakh. Purchase in share listed in stock exchange টাকা 75,000 and donation to a charitable hospital amount to টাকা 15,000. এই হলো আমাদের ইনফরমেশন। এই ইনফরমেশন থেকে আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আন্ডারে আমাদের হলো টোটাল ট্যাক্সেবল ইনকাম বার করতে হবে এবং সেখান থেকে ট্যাক্স লায়াবিলিটি বার করতে হবে। কোনো কোশ্চেন আপনাদের এখানে? আশা করি যে সব পারবেন, তাহলে আমি অঙ্কটা করব না। না স্যার, একটু করিয়ে দেন। খুব ইজি অঙ্ক তো। সবগুলাই সমস্যা নেই, দুই একটা সমস্যা হবে হয়তো। ওকে, তাহলে আমরা সলিউশনের দিকে যাই। ওকে স্যার। কিন্তু দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, প্রথমে দেখেন আমাদের বলা আছে বেসিক স্যালারি হলো 60,000 টাকা। তাহলে আমাদের 60,000 ইন্টু 12। এখানে আমরা দেখেন আমাদের কি বলছে অঙ্কে ইনফরমেশন প্রথমে বলা আছে যে ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2024 ইট সিমস যে সে গত এক বছর এই কোম্পানিতে সে এক বছরের ধরে এই অ্যামাউন্ট টাকা পাচ্ছে। যদি স্পেসিফিক কোনো পিরিয়ড থাকতো তাহলে বলে দিত যে আপনার 6 তারিখে জয়েন করছে অথবা আপনার এই পিরিয়ড থেকে এত পিরিয়ড পর্যন্ত। যেহেতু আপনার এখানে ইয়ার এন্ডেড বলে দিছে, ইট সিমস যে আমাদের ফুল ইয়ার স্যালারি, আমাদের 12 মাসের স্যালারি আমাদের কাউন্ট হবে। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে প্রথমে, যে এখানে অ্যালাউন্সটা পাচ্ছে কি মিসেস নাহিদ আক্তার, তিনি একজন আপনার ফিমেল ট্যাক্স পেয়ার। ফিমেল ট্যাক্স পেয়ারের কি জন্য, ফিমেল ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে আমাদের কি আছে যারা বলেন তো? ফিমেল ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে স্পেশালিস্ট কি, স্পেশালি কি মানে কি কি বিষয় কনসিডার করতে হয় আমাদের? স্যার ফার্স্ট স্ল্যাব রেট আসবে, ওইটা কনসিডার আসে। এক্স্যাক্টলি, দ্য ফার্স্ট রেটটা আমাদের হলো ডিফারেন্ট হবে মেল ট্যাক্স পেয়ারের চেয়ে। ওকে, তাহলে আমরা প্রথম আমাদের আসছি বেসিক স্যালারি হলো 60,000 টাকা। 60,000 ইন্টু 12 7,20,000 টাকা। আমি কোনো ভুল করলে আপনি একটু দেখেন। আচ্ছা, এরপরে আছে আমাদের কোশ্চেনে বলা আছে হাউস রেন্ট টাকা 30,000 পার মান্থ। তাহলে আমরা হাউস রেন্ট 30,000 পার মান্থ দিলাম। 3 12 36, 3,60,000 টাকা। কোম্পানি প্রোভাইডেড কার ফ্যাসিলিটি বলা আছে 2,500 সিসি। তাহলে 2,500 সিসি যদি পর্যন্ত হয় তাহলে আমাদের কত টাকা ইনকাম হিসেবে ট্রিট হবে কার ফ্যাসিলিটির জন্য? মান্থলি 10,000 টাকা করে। মান্থলি 10,000 টাকা। 10,000 ইন্টু 12 আপনার 1,20,000 টাকা। তারপরে আমরা দেখছি কোশ্চেনে বলা আছে ট্রাভেল অ্যালাউন্স পার মান্থ 8,000। তাহলে আমরা পার মান্থ 8,000 টাকা হলো আমরা দিই, ট্রাভেল অ্যালাউন্স দিই। তাহলে 8,000 ইন্টু 12 96,000 টাকা আমাদের হলো ট্রাভেল অ্যালাউন্স বাবদ। এরপরে আছে আমাদের এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স আছে 5 নম্বর পয়েন্টে 2,500 টাকা পার মান্থ। তাহলে 2,500 ইন্টু 12 30,000 টাকা আমাদের পার মান্থে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স আমরা যোগ করলাম। এরপরে আছে ইউটিলিটি অ্যালাউন্স, সরি ডিয়ারনেস অ্যালাউন্স 1,500 পার মান্থ। মহার্ঘ ভাতা বলা আছে 1,500 টাকা পার মান্থ। তাহলে আমরা মহার্ঘ ভাতা দিই। এখানে তো একটু সমস্যা আছে, এখানে আছে আমাদের 1,500। স্যার এটা 1500, ডিএনএস 1500। জি, সেটাই ঠিক করছি। হ্যাঁ, ডিয়ারনেস অ্যালাউন্স হলো আমাদের
1500 গেল। এরপর আছে আমাদের হলো ইউটিলিটি অ্যালাউন্স আছে কত 2000 পার মান্থ। ইউটিলিটি অ্যালাউন্স আমাদের 2000 পার মান্থ, 2000 ইন্টু 12 24,000। এরপর আছে আমাদের হলো মেডিকেল অ্যালাউন্স 8500 পার মান্থ। তাহলে আমরা 8500 পার মান্থ মেডিকেল অ্যালাউন্স দিই, তাহলে 1,02,000 টাকা আমাদের হলো মেডিকেল অ্যালাউন্স। ফেস্টিভ্যাল বোনাস বলা আছে যে হলো মিসেস আক্তার ইজ এলিজিবল ফর 2 ফেস্টিভ্যাল দুইটা বোনাস বেসিক স্যার, ইকুয়াল টু বেসিক স্যালারি, তাহলে দুইটা বেসিকের, তাহলে 60,000 ইন্টু 2 ইন্টু 2 1,20,000 টাকা। 1,20,20 এখানে একটু এখানেও কারেকশন নিতে হবে আমাদের 60। আচ্ছা, এরপরে আছে হলো স্কুল ফি ফর চিলড্রেন। তার কোম্পানি হলো তার চিলড্রেনের জন্য স্কুল ফি দিয়ে দেয় 50,000 টাকা মাসে, সেটা আমাদের আদার অ্যালাউন্স হিসেবে আসবে। স্কুল ফি 50,000 টাকা আমরা সরাসরি দিলাম। এরপরে আমাদের বলা আছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড 8% অফ বেসিক স্যালারি, অর্থাৎ তার যে হলো আপনার বেসিক স্যালারি পাই তার 8% সে হলো তার কোম্পানি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করে এবং সেম পোর্শন সে নিজেও করে। তাহলে আমাদের 8% অফ বেসিক স্যালারিতে আমরা চলে যাই। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হলো 57,600, অর্থাৎ 8% অফ 1 লাখ কত সরি 8% অফ আপনার হলো 7,20,000। আপনি একটু চেক করে দেখে নেন তো 8% কত আসে, অ্যামাউন্টের সাথে ম্যাচ করে কিনা। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে স্যার। 57,600 স্যার। 57,600 ওকে। তারপরে আছে হলো আমাদের সার্ভেন্ট অ্যালাউন্স আছে 25,000, আলাদা অ্যালাউন্স হিসাবে আমরা সার্ভেন্ট অ্যালাউন্স পাচ্ছি 25,000 টাকা যোগ করলাম। আর মনে হয় কোনো কিছু আমাদের হলো ইনকামের নাই। হ্যাঁ, বাদ বাকি সবগুলো আমাদের হলো 13 থেকে ইনভেস্টমেন্ট ইনফরমেশন। তাহলে আমরা 13 পর্যন্ত যোগ করলে আমাদের টোটাল ইনকাম দ্বারাই হলো 17,22,600 টাকা। আপনি একটু যোগ করে দেখেন তো ঠিক আছে কিনা এখানে আমরা কোনো কিছু মিস করছি কিনা। আচ্ছা, এরপরে আমাদের 6 শিডিউলে পার্ট 1 এ বলা আছে যে হলো আমাদের exempted income 1/3 of the total taxable income, total salary income or 4,50,000 টাকা whichever is lower। তাহলে আমরা লোয়ার দেখতেছি হলো 4,50,000 টাকা। আমরা এই exempted ইনকামটা বাদ দিলে আমাদের ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে 12,72,600 টাকা। দেখেন এ পর্যন্ত সবাই ঠিক আছে কিনা। আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম বের হয়ে গেছে আমাদের 12,72,600 টাকা। এরপর আমাদের করতে হবে হলো ইনভেস্টমেন্টে আমরা চলে যাবো, ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করতে হবে। আমরা নোট 1 এ যাই, নোট 1 এ গিয়ে আমরা হলো ইনভেস্টমেন্টটা ক্যালকুলেশন করি। আমাদের আমরা জানি তিনটে আমাদের হলো অপশন, একটা হলো 3% অফ ট্যাক্সেবল ইনকাম অর 50% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা টাকা 10 লাখ হুইচএভার ইজ লোয়ার। তাহলে আমাদের 3% অফ ট্যাক্সেবল ইনকামে কত দাঁড়ায়, অর্থাৎ আমাদের ট্যাক্সেবল ইনকাম হলো 12,72,600 টাকা। এর 3% এ আসে আমাদের হলো 38,178, 38,178 আমরা নিলাম। আপনি একটু সবাই ক্যালকুলেশন করে দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কি, আমরা কোশ্চেনে ইনভেস্টমেন্ট গুলো পাবো। প্রথমে বলা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে 50,000 টাকা সে ইন্স্যুরেন্স বা প্রিমিয়াম বাবদ পে করছে এবং ইনস্যুরড ভ্যালু আছে হলো 4 লাখ টাকা। এখন আমরা এখান থেকে আমরা ইন্স্যুরেন্স পেমেন্ট পেইড 40,000 টাকা কেন নিলাম আমরা? আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা দিলাম 50,000 টাকা, কিন্তু আমরা কনসিডার করলাম 40,000 টাকা কেন? স্যার অফার দেওয়া হচ্ছে 40,000 টাকা। কি আমরা কেন 40,000 টাকা নিলাম, বাট আমরা প্রিমিয়াম পে করছি তো কোশ্চেনে দেখেন 50,000 টাকা। স্যার সর্বোচ্চ 40,000 পর্যন্ত নেওয়া যাবে। কেন নেওয়া যাবে 40,000 টাকা পর্যন্ত, কোথায় বলা আছে?
স্যার এটা পলিসি মূল্য 10%। এক্স্যাক্টলি, টোটাল পলিসি ভ্যালু 10%। তাহলে আমাদের এখানে পলিসি ভ্যালু ইনশিওরড ভ্যালু দিয়ে আছে কত? 4 লাখ টাকা। তাহলে 4 লাখ টাকা 10% কত হয়? ইভেন দো উই হ্যাভ পেইড 50,000, বাট আমরা কনসিডার করতে পারবো মাত্র 40,000 টাকা পর্যন্ত। থ্যাংক ইউ, গুড অ্যান্সার। এরপরে আমাদের বলা আছে হলো গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেখেন পে করে লাইফ হ্যাঁ, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সে 1,000 টাকা পার মান্থ পে করে। তাহলে আমাদের 1,000 ইন্টু 12 আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আমরা নিলাম। এরপরে আছে হলো আমাদের ডিউরিং দ্য ইয়ার শি পারচেজ স্যার এই সঞ্চয়পত্রে গ্রুপ 58 টাকা। ইন্স্যুরেন্সের কি কোনো সীমা আছে না, যে যতটা না দিবে না, এটা সবটাই? কোনো সীমা নেই। এটা যে পরিমাণ আপনি পে করবেন গ্রুপ ইন্স্যুরেন্সে সেই পরিমাণে আপনার হলো এটা, এবং আপনার যে পরিমাণে আপনি পে করবেন সেটা আপনার অ্যালাবল হিসেবে আপনার এলিজিবল ইনভেস্টমেন্ট হিসেবে আপনার ট্রিট হবে। এরপর আচ্ছা, আসলে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র পারচেজ করছে কত টাকা? সে 6 6 লাখ লাখ টাকা টাকা। স্যার। বাট আমরা এখানে 5 লাখ টাকা কেন কনসিডার করলাম? স্যার সর্বোচ্চ 5 লাখ টাকা নিতে পারবো। ইয়েস, আমাদের সঞ্চয়পত্র এবং আইসিবি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বলা আছে ইনভেস্টমেন্ট আমরা যাই করি না কি জন্য আমরা এলিজিবল ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হতে পারবো সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত। গুড। এরপরে আছে আমাদের হলো পারচেজড ইন শেয়ারস লিস্টেড ইন স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ স্টক এক্সচেঞ্জ যে লিস্টেড যে হলো শেয়ার গুলো আছে সেখান থেকে সে শেয়ার কিনছে, অর্থাৎ সেকেন্ডারি মার্কেটে সে শেয়ার কিনছে কত টাকার? 75,000 টাকা। তাহলে আমাকে 75,000 টাকা করতে হবে, করলাম। তারপরে বলা আছে কি ডোনেশন টু চ্যারিটেবল হসপিটাল হলো 15,000 টাকা। তাহলে 15,000 টাকা আমাদের কনসিডার করতে হবে চ্যারিটেবল হসপিটালে। আচ্ছা, আর আছে হলো কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আমরা জানি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে যে কন্ট্রিবিউশনটুকু হয় সেটার আপনার ডাবল, অর্থাৎ এমপ্লয় এবং এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনটা আমাদের টোটাল যোগ হবে। তাহলে আমার এমপ্লয় কন্ট্রিবিউশন কত ছিল? এখানে এমপ্লয়ার্স ছিল 57,600 এবং এমপ্লয়ার তো অলরেডি এর মধ্যে ইনক্লুড করা আছে। তাহলে 57,600 ইন্টু 2। জি স্যার, 2 দিয়ে গুণ হবে। তাহলে আমাদের 1,52,000, সরি 1,15,200 টাকা। 15,200। তাহলে আমরা টোটাল যদি কনসিডার করি আমাদের টোটাল এলিজিবল ইনভেস্টমেন্ট দাঁড়ালো হলো 7,57,200। আচ্ছা, এখানে একটা স্টিরিক চিহ্ন দেওয়া আছে। স্টিরিক চিহ্নটা কি বলতেছে আমরা একটু নিচে দেখে আসি। স্টিরিক চিহ্ন দেওয়া আছে এই জন্য এটা বলতেছে যে নোট টু, it is assumed that the donation made to the charitable hospital is established outside the city corporation area and is approved by National Board of Revenue in Bangladesh, hence it is considered investment component। অর্থাৎ এই চ্যারিটেবল ডোনেশনটা যেটা আসলে বলা আছে আমাদের আইনে বলা আছে যদি কোনো ফিলান্থ্রপিক হলো অর্গানাইজেশন যদি দান করে এবং সেটা যদি আপনার সিটি কর্পোরেশনের বাইরে হয় এবং আপনার সেটা যদি এনবিআর কর্তৃক অ্যাপ্রুভ হয় তাহলে কি করতে হবে? তাহলে সেই ডোনেশনটুকু আমাদের অ্যাপ্রুভ ডোনেশন হিসেবে বিবেচিত হবে। যেহেতু আমাদের কোশ্চেনে কোনো স্পেসিফিক কোনো কিছু বলা নেই, হেন্স আমরা এটাকে অ্যাজিউম করে নিয়ে আমরা হলো অঙ্ক করছি। বাট আপনারা যদি কেউ এরকম করেন যে ডোনেশনটা হলো না চ্যারিটেবলের কোনো জায়গায় অথবা এটা সিটি কর্পোরেশনের মনে করতে পারেন আপনার মধ্যে, মনে করে আপনি এটাকে ডিসঅ্যালাউ করে মানে নট কনসিডার মানে কনসিডার নাও করতে পারেন। সুতরাং তাহলে তো নোট দিয়ে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে নোট দিয়ে দেবেন। বাট আসলে আপনাদের এখানে তো নোট দেওয়ার সুযোগ নাই। এখানে আপনাদের কোশ্চেন হয়তো স্পেসিফিক করে বলে দিবে যে এটা সিটি কর্পোরেশনের বাইরে কি সিটি কর্পোরেশনের ভিতরে। তখন আপনাদের আর এত সমস্যা হবে না। তাহলে আমাদের টোটাল এলিজিবল ইনভেস্টমেন্ট দেওয়া হলো 7,57,200 টাকা। এখান থেকে যদি আমাদের 15% আমরা করি তাহলে হলো আমাদের 1,13,580 টাকা হলো এই 50% এর উপরে, আর টাকা 10 লাখ। তাহলে আমরা এখন কনসিডার করব এই তিনটের মধ্যে লোয়ার কোনটা। therefore the investment rebate from above 3 A B C, তাহলে এর মধ্যে তিনটের মধ্যে ছোট কোনটা? 38,878। তাহলে আমরা 38,178 কে কনসিডার করলাম কি হিসাবে? এলিজিবল ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট হিসাবে, ইনভেস্টমেন্ট ক্রেডিট হিসাবে। তাহলে আমরা আমাদের স্ল্যাবটা আমরা জানি, যেহেতু উনি একজন মিসেস নাহিদা আক্তার একজন মহিলা, তাহলে প্রথম স্ল্যাব হলো তার 4 লাখ টাকা, যেটা জিরো অর্থাৎ নীল। এরপরে আছে নেক্সট স্ল্যাবে হলো 1 লাখ 5%, নেক্সট স্ল্যাবে আছে হলো 4 লাখ টাকা 10%, and on the remaining amount বলা আছে হলো 15%। টোটাল তার ট্যাক্সেবল ইনকাম দাঁড়ালো আমাদের হলো 1,08,900 টাকা, 1,0890 টাকা। তাহলে এখান থেকে আমরা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট বাদ দিচ্ছি 38,138 টাকা বাদ দেওয়ার পরে, 78 টাকা বাদ দেওয়ার পরে আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াচ্ছে 62,712 টাকা। কেউ অঙ্কটা করছেন কিনা একটু আমাকে বলেন।
কারো কোনো কোশ্চেন অঙ্ক নিয়ে? নো স্যার। No, sir. এক্সেলেন্ট। তাহলে বোঝা যাচ্ছে আপনারা সবাই অঙ্কটা ক্লিয়ারলি বুঝছেন। এক্সেলেন্ট। সুতরাং এবার আমরা হলো আপনারা সবাই যার যার খাতায় কোশ্চেন 2টা করবেন, 2টা অ্যান্সার করবেন, তারপরে উই ক্যান ডিসকাস। ওকে। আচ্ছা, প্রবলেম 2টা দেখা যাচ্ছে মনে হয়। আমি অঙ্কটা একটু পড়ি। মিস্টার সাগর হাসান ইজ দ্য স্যার ম্যানেজার অফ দেখতে পাচ্ছি সফটওয়্যার। না। দেখতে পাচ্ছেন না? নো স্যার। ও, দেখবেন কিভাবে? আমি তো মনে হয় শেয়ারই দিই নাই। তো সবাই সবার ওয়ার্ড থেকে ওপেন করলে আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। জি স্যার, দেখা যাচ্ছে। আর আমি আপনাদেরকে শেয়ারও করে দিছি, ওখান থেকে আপনারা নিতে পারেন। মিস্টার সাগর হাসান is the manager of a software company named Software People Limited from the particulars given below for the year ended 30 June 2024. Compute taxable income. Compute his income from employment and ট্যাক্স দেয়ার, অর্থাৎ সেই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে আপনার কত টাকা আসতেছে এবং সেখান থেকে আপনার ট্যাক্স কত হবে। মান্থলি বেসিক স্যালারি আছে 35,000, 2 বোনাস ইকুইভ্যালেন্ট টু 1 মান্থ বেসিক স্যালারি ইচ, তার মানে 2টা বোনাস পায়, যেটা হলো 1 মাসের বেসিক স্যালারি সমান। হাউস রেন্ট অ্যালাউন্স হলো at 50% of the basic salary. He has been provided with a car exceeding 2500 cc for office and private use. He receives entertainment allowance at the rate of 1500 per month. He contributes 10% of his basic salary to a recognized provident fund, to which his employer also contribute the same amount. He received taka 1 lakh from insurance policy at maturity. He purchased ICV certificate of taka 25,000 and shares of a company through IPO, initial public offering, taka 20,000. He purchased books of taka 5,000 and deposited taka 500 per month in the group insurance fund. He is married and has 3 children. He paid 25,000 taka as education expenses and taka 7,000 and 5,000 as an insurance premium for his minor sons. এই হলো আমাদের অঙ্কের আপনার কি বলে টোটাল ইনফরমেশন। আমরা এখান থেকে এখন কি করব? আমরা এখন একটা সলিউশন করব। আপনারা সবাই যার যার খাতে সলিউশনটা করবেন, দেন উইল ডিসকাস। আমরা একটু এর মধ্যে নামাজের বিরতি যাব। নামাজের বিরতির পরে এসে আমরা আবার হলো কি বলে অঙ্কটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আপনারা যারা যারা নামাজে না যাবেন তারা অলরেডি আপনারা করা শুরু করেন, আর যারা নামাজ যাবেন নামাজ শেষ করে আবার আপনি শুরু করবেন। স্যার স্যার ফেস্টিভ বোনাস যে এখানে 2 দিয়ে গুণ দেয়, ওখানে মনে হয় বলা আছে যে একটা বেসিক পায় 2 বারে। না না, একটু আমি দেখতে ভুল করছি কিনা স্যার? হচ্ছে 2 বোনাস ইকুইভ্যালেন্ট টু 1 মান্থ বেসিক স্যালারি ইচ, শেষে ইচ কথাটা আছে। ওহো, আমি তো মনে করছি অর্ধেক করে 35,000 দুই বারে পায় আর কি 35,000 টাকা। তাহলে এখানে ভুল করছি। স্যার ইন্স্যুরেন্সের 1 লাখ টাকার ওইটা একটু বলেন। বলবো, সবগুলোই বলবো। সবাই শেষ করছেন? তাহলে আমি শুরু করতে পারি। স্যার ওই 3 লাখ স্যার, এই 2,500 সিসির এটা 3 লাখ স্যার, এটা ভ্যালুয়েশনটা কি হবে? 2.5 লাখ সিসি না কই? 2,2500 সিসি। হ্যাঁ 3 লাখ স্যার সেটা। হ্যাঁ, এটা কি? আর আচ্ছা, আমি 2,500 আমি মনে হয় তাহলে শুরু করতে পারি। আমার মনে হচ্ছে Yes, sir. আপনাদের শেষ হয়েছে। আচ্ছা, আমাদের কোশ্চেনটা ছিল যে হলো আপনার প্রথমে দেখি যে একজন মেল ট্যাক্স পেয়ার সাগর হাসান, যার হলো আপনার একটা বছরের হলো আপনার ইনফরমেশন দিয়ে আছে, সেখান থেকে আমাদের
ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ট্যাক্স লায়াবিলিটি বার করতে হবে, এবং সেখান থেকে অবশ্যই আমাদের আবার ইনভেস্টমেন্ট থাকলে সেটা আমাদের বাদ দিয়ে নেট ট্যাক্স লায়াবিলিটি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যাই, মান্থলি বেসিক স্যালারি আছে 35,000। আচ্ছা, তাহলে 35,000 যদি মান্থলি বেসিক স্যালারি থাকলে 35,000 ইন্টু 12, 4,20,000 টাকা। ঠিক আছে? জি স্যার। যেখানে কোনো আমাদের সাথে ডিপারচার হবে একটু বলবেন। 2 বোনাস ইকুইভ্যালেন্ট টু 1 মান্থ বেসিক স্যালারি ইচ। অর্থাৎ 2টা বোনাস পাবে, যেটা হলো একটা মাসে বেসিক স্যালারির সমান। তাহলে 2টা যদি বেসিক বোনাস হয় তাহলে 35,000 ইন্টু 2, 70,000 টাকা। হাউস রেন্ট বলা আছে আমাদের হলো 50% অফ বেসিক স্যালারি। তাহলে 4,20,000 টাকা যদি 50% হয় তাহলে 2,10,000 টাকা। এরপরে আছে আমাদের কোম্পানি, বলা আছে হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ এ কার এক্সিডিং 2500 সিসি ফর অফিস এন্ড প্রাইভেট ইউজ। বলা হচ্ছে যে তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে, তার হলো অফিস এবং প্রাইভেট পার্সোনাল ইউজ করার জন্য, প্রাইভেট ইউজ করার জন্য। সুতরাং আমাদের যদি এরকম কোনো ভেহিকেল দেয়, আমরা জানি ভ্যালু অফ ডিটারমিনেশন যদি 2500 সিসি পর্যন্ত থাকে তাহলে আমাদের হলো পার মান্থ 10,000 টাকা হিসাবে 1,20,000। আর যদি 2500 সিসি ক্রস করে তাহলে সেখানে আমাদের টাকা 25,000 পার মান্থ। তাহলে 25,000 ইন্টু 12, 2 লাখ, 3 লাখ। যে হুদা সাহেব, আপনি কি এবার বুঝতে পারছেন কেন এখানে 3 লাখ? স্যার আরেকবার বলেন স্যার। বলছি কোম্পানি প্রোভাইডেড কার ফ্যাসিলিটি আমাদের ভ্যালু অফ কি বলে ডিটারমিনেশন অফ পারকুইজিটি, এখানে আমরা বলা আছে যে যদি আমাদের কার ফ্যাসিলিটি যদি দেয় কোম্পানি, যেটা প্রাইভেট এবং অফিসিয়াল ইউজের জন্য, তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি আমাদের 2500 সিসি পর্যন্ত আমাদের ভেহিকেল দেয়, অর্থাৎ আমাদের সিডান কার অথবা আপনার এসইউভি, ক্রসওভার, যেটাই দিক না কেন, সেটা আমাদের যদি 2500 সিসির নিচে থাকে তাহলে আমরা আমাদের টোটাল ইনকাম হিসেবে যোগ হবে কার কার ফ্যাসিলিটির আন্ডারে 10,000 টাকা পার মান্থ। তাহলে 10,000 ইন্টু 12 হলো আমাদের 1,20,000 টাকা। কিন্তু এখানে বলা আছে যে তাকে কার ফ্যাসিলিটি দেওয়া আছে, কিন্তু সেটা হলো 2500 সিসির উপরে। দেখেন এখানে লেখা আছে এক্সিডিং 2500 সিসি। তাহলে যদি হ্যাঁ আমাদের হ্যাঁ 2500 সিসি যদি উপরে হয় তাহলে আমাদের পার মান্থ 25,000 টাকা করে আমাদের ইয়ে হবে, কি বলে, কার ফ্যাসিলিটির আন্ডারে ইনকাম হিসেবে যোগ হবে। তাহলে কার ফ্যাসিলিটি যদি 25 হয় 2500 সিসি, তাহলে 25,000 ইন্টু 12, 3 লাখ। হ্যাঁ, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আছে আমাদের হলো এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সে বলা আছে সে 1500 টাকা পার মান্থে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স পাচ্ছে। তাহলে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সে 15,000 ইন্টু 12, 18,000 টাকা হলো তার আমার এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। এরপরে আমাদের কোশ্চেনে বলা আছে যে he contributes 10% of his basic salary to a recognized provident fund to which his employer also contributes the same amount. অর্থাৎ সে একটা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করে, যেটা হলো 10% অফ বেসিক, এবং তার এমপ্লয়ার ঠিক সেম পরিমাণ কন্ট্রিবিউশন করে। যেহেতু তার পোর্শনটুকু কি অলরেডি বেসিকের মধ্যে ইনক্লুড হয়ে যায়, সুতরাং সেখানে আর কিছু যোগ দেন নেই। শুধুমাত্র এমপ্লয়ার যেহেতু আলাদাভাবে টাকাটা দেয় ফান্ড অ্যাকাউন্টে, সুতরাং এমপ্লয়ার পোর্শনটা আমাদের ইনকাম হিসেবে অ্যাড হবে। তাহলে এমপ্লয়ার পোর্শনটা ইনকাম হিসেবে অ্যাড হলে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড 10% অফ বেসিক, আমাদের 4,20,000 টাকা যদি 10% করি তাহলে 42,000 টাকা। এর বাইরে কোনো ইনফরমেশন আছে কিনা আমরা একটু দেখি। না, তাহলে 7 থেকে বাদ বাকি সবগুলোই আমাদের। আরেকটা বলা আছে 7 এ যে হি রিসিভ টাকা 1 লাখ ফ্রম ইন্স্যুরেন্স পলিসি এট ম্যাচুরিটি। এখানে আসলে একটা অঙ্কে একটা ইনফরমেশন শুধুমাত্র দেয়া আছে, একটা ইনকমপ্লিট ইনফরমেশন। আসলে এটার কোনো ট্রিটমেন্ট নাই। কারণ যদি এখানে আপনি বলা হচ্ছে যে আপনি ইন্স্যুরেন্স পলিসির কাছ থেকে, পলিসিতে আপনি ম্যাচুরিটিতে 1 লাখ টাকা পাইছেন। তা ম্যাচুরিটিতে যদি আপনি 1 লাখ টাকা, আপনি আসলে কখন ইন্স্যুরেন্স পলিসির টাকা পান? আপনি প্রতি মাসে, প্রতি বছরে প্রিমিয়াম দেন অথবা কোয়ার্টারলি প্রিমিয়াম দেন। আপনার যদি ইন্স্যুরেন্সের পলিসি ওভার করে অথবা ম্যাচুরড হয়ে গেলে আপনাকে টাকাটা দিয়ে দেয়। যদি আপনি পলিসির বেশি, অর্থাৎ প্রিমিয়াম যেটা পে করেন তার বেশি যদি আপনি ইনকাম করেন তাহলে সেটা ট্যাক্সেবল হবে, সেটা আপনার ইনকাম হিসেবে ট্রিট হবে। বাট আপনার আসলে এখানে এই জাতীয় কোনো ইনফরমেশন নেই। অর্থাৎ আপনি সেখানে যে 1 লক্ষ, আপনি প্রিমিয়াম কি 80,000 টাকা দিচ্ছেন, কি 90,000 টাকা দিচ্ছেন, কি 1,20,000 টাকা দিচ্ছেন, কোনো কিছুই বলা নেই এখানে। সুতরাং এর কোনো ট্রিটমেন্টটা আমাদের নাম্বার 7
যে আপনার নোট আছে সেই নাম্বার 7 এর এগেনস্টে আমাদের কোনো ট্রিটমেন্ট নেই। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আমি এটা ইনকাম হিসেবে চার্জ করছি না। না, ইনকাম হিসেবে চার্জ করবেন কোন অর্থে? এখানে হলো আমাদের একটু বেসিক আমাদের আসলে একটু এপ্লাই করতে হবে যে আমার ইনকাম হইতে হলে আমার কোথা থেকে আমার ইনকাম হবে? এখানে কি এমন কোনো কথা বলা আছে যে আপনার কম্পেনসেশন কোনো বেনিফিট পাইছে অথবা মনে করেন যে ইন্সুরেন্স হিসাবে তার বাবা মারা গেছে অথবা এমন কোনো কিছু হইছে সে টাকা পাইছে অথবা তার ওয়াইফ মারা গেছে অথবা তার কোনো একটা অ্যাক্সিডেন্ট হইছে, ম্যাচুরিটি তাকে একটা টাকা দেয়া হয়েছে, এমন কোনো কিছু ইনফরমেশন নেই। সুতরাং এখানে এই ইনফরমেশনটা একটা আমাদেরকে মিসলিড করার জন্য ইনফরমেশনটা দেয়া হয়, বাট এটা আসলে কোনো বেসিক্যালি কোনো ট্রিটমেন্ট নাই। এমন ইনফরমেশন আপনার আরো থাকতে পারে। সুতরাং আপনারা যখন কোশ্চেনটা পড়বেন তখন খুব মানে ইয়েতে খুব মাইনরলি কোশ্চেনটা পড়বেন যাতে অ্যান্সারটা আমাদের ভুল না হয়। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম আমাদের টোটাল ইনকাম দেওয়াটা কত? দেখি যদি আমরা যোগ ঠিক মতো করি 10,60,000 টাকা। আপনাদের কি এ পর্যন্ত হয়েছে সবার? আমার স্যার ওই গাড়ির এটা হয় নাই, এগুলা কম ছিল। আপনাদের সবার কি পর্যন্ত হয়েছে যারা যারা করছেন? তুহিন, তারপর আরো কারা কারা করছেন আপনারা? স্যার হয়েছে। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের জানি আমরা টোটাল ইনকামের 1/3 অথবা 4,50,000 টাকা হুইচ এভার ইজ লোয়ার সেখানে আমরা এক্সাম্পশন পাবো। তাহলে আমরা যদি এই 10,60,000 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 1/3 আসে হলো 3,53,333 টাকা এবং আমাদের আরেকটা লিমিট আছে আমাদের 4,50,000 টাকা। তো এখান থেকে যদি আমরা দুটোর মধ্যে আপনার স্বাভাবিকভাবে আমরা দেখছি ছোট যেগুলো যেটা। ছোট হলো 3,53,333। তাহলে আমরা ওইটা বাদ দেওয়ার পরে আমাদের ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ যে ইনকামের উপর আমার হলো ট্যাক্সটা ধার্য হবে সেই ইনকামটা দাঁড়ালো আমাদের 7,06,067 টাকা। আচ্ছা, এখন আমরা যাব কোথায়? এখন আমরা আগে যাব আপনার ট্যাক্সেবল সরি আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেশনে। তো আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেশনে যাই। আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এর শর্ত আমরা জানি ৩ টা। একটা হলো 3% অফ টোটাল ট্যাক্সেবল ইনকাম, 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অর টাকা 10 লাখ হুইচ এভার ইজ লোয়ার। এখন আমরা আমাদের টোটাল ইনকাম কত? আমাদের 7,06,067 টাকা। এর উপর 3% আপনারা করেন। দেখেন তো এটা আসে কিনা? 21,200 আসে কিনা? করছেন আপনারা সবাই? স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার। 21,200 স্যার।
আচ্ছা, এখন তাহলে আমরা হলো ইয়েতে যাই। আমাদের 3% অফ ট্যাক্সেবল ইনকাম এ দাঁড়ালো আমাদের হলো 21,200। এরপরে আছে হলো 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের অঙ্কে আছে দেখেন ইনভেস্টমেন্ট ইনফরমেশন। প্রথমে আছে হলো আপনার আইসিবি ইউনিট আইসিবি সার্টিফিকেট তাহলে 25,000 টাকায় আইসিবি সার্টিফিকেট কিনছে। আইসিবি সার্টিফিকেট আমরা জানি এটা হলো আইসিবি ইউনিট সার্টিফিকেট কিনলে তারা হলো ইয়ে পাবে। কি বলে সেটা ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হবে। আমরা 25,000 টাকা নিলাম। তারপরে আছে হলো আমার শেয়ার প্রিমিয়াম আছে হলো শেয়ার অর্থাৎ আইপিও তে সে শেয়ার কিনছে 20,000 টাকা। সেটাও আমাদের যোগ হবে ইনভেস্টমেন্ট হিসাবে। আমরা নিয়ে আসলাম শেয়ার পারচেজ ফ্রম আইপিও। এরপরে আছে আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে বলা আছে হলো পার মান্থ 500 টাকা করে গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ডে সে কন্ট্রিবিউট করছে। এবং এখানে আইটি ইনফরমেশন আছে পারচেজ অফ বুকস 5,000। আসলে কেউ যদি কোনো কিছু বুকস পারচেজ করে অথবা অন্য কিছু পারচেজ করে, টেবিল চেয়ার পারচেজ করে, খাট পালং পারচেজ করে, এগুলোতে আসলে কোনো ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত না, অথবা এটার জন্য আমাদের এটা অঙ্কের কাজে কোনো কিছু আমাদের অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স আইন অনুসারে এখানে কোনো ইনভেস্টমেন্ট হিসেবে এটা কোনো এর কোনো গ্রহণযোগ্যতা নেই, এলিজিবিলিটি নেই, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। সুতরাং এইটা ইনফরমেশনটা আমাদের কোনো ইররিলেভেন্ট ইনফরমেশন। তাহলে আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ডে আমাদের 500 টাকা করে যদি পেমেন্ট হয় তাহলে আমরা 500 ইন্টু 12 5 12 60 6,000 টাকা আমাদের হলো গ্রুপ ইন্স্যুরেন্স। আচ্ছা, এরপরে আছে হলো আমাদের তার মাইনর চাইল্ড এর এখানে আরো একটা বলছে সে ম্যারিড এবং তার 3টে বাচ্চা আছে এবং শি পেইড 25,000 টাকা এডুকেশন এক্সপেন্সেস। সে এডুকেশন এক্সপেন্সেস বাবদ সে 25,000 টাকা পে করে। এরকম যদি হতো যে এই এডুকেশন এক্সপেন্সেসটা কোম্পানি পে করতো তার মিস্টার সাগরকে অর্থাৎ সফটওয়্যার কোম্পানি, তাহলে সেটা ইনকাম হিসেবে আদার ইনকাম হিসেবে আপনার গণ্য হতো, ইনকামের পার্ট হতো। কিন্তু সে নিজে এটা আসলে এডুকেশন এক্সপেন্সেস দেয়। এডুকেশন এক্সপেন্সেসও আমাদের এখানে আসলে ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো এলিভেন্ট ইনফরমেশন না, সুতরাং এটা আমাদের কোনো কিছু গ্রহণযোগ্যতার মধ্যে আসবে না। শুধুমাত্র এখানে আপনারা জানেন যদি কোনো চিলড্রেনের জন্য তার মাইনর চাইল্ড থাকে এবং মাইনর চাইল্ডের জন্য যদি সে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয় তার ডিপেন্ডেন্টের জন্য এবং তার যাদের জন্য দিবেন একই জন্য মাইনর চাইল্ড এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে আপনার সেটাকে কি হিসাবে বিবেচিত হবে, প্রিমিয়াম এই হলো এলিজিবল ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে সে তার সন্তানদের জন্য 5,000 এবং 7,000 টাকা কি করছে, জাস্ট মিনিট। আচ্ছা, তারপরে আমাদের হলো এরপরে তাহলে আমাদের হলো 7,000 এবং 5,000 টাকা 12,000 টাকা আমাদের টোটাল হলো ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর আপনারা জানেন যদি আমরা হলো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে যদি আমরা কন্ট্রিবিউট করি সেটা আমাদের এলিজিবল ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হয়, তাহলে সেটা হলো আমাদের বোথ কন্ট্রিবিউশন। তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা আছে হলো আপনার 42,000 টাকা হলো আপনার এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন আর সেম পরিমাণ আমাদের হলো এমপ্লয়ি কন্ট্রিবিউশন, তাহলে দুইটা মিলে আমাদের 84,000 টাকা। তাহলে টোটাল আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট দাঁড়ালো কত,
1,47,000 টাকা। তো 1,47,000 টাকার উপর যদি আমি হলো 15% করি, ইফ মাই ক্যালকুলেশন ইজ কারেক্ট যদি হয় তাহলে 22,050 টাকা। হ্যাঁ স্যার, ঠিক 22,050। আচ্ছা, আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট তাহলে এই তিনটের মধ্যে যেটা আমাদের লোয়ার সেটা আমাদের এলিজিবল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে বিবেচিত হবে এবং এটা আমরা টোটাল ট্যাক্স লায়াবিলিটির সাথে মাইনাস করবো। তাহলে আমরা দেখতেছি এই তিনটের মধ্যে আমাদের 3% অফ টোটাল ইনকামই আমাদের কম, সুতরাং আমরা এটাকেই এলিজিবল ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করে আমরা এখন ট্যাক্স ক্যালকুলেশন করব। তাহলে আমরা 7,06,767 টাকার উপরে আমরা আগে রেগুলার ট্যাক্স ক্যালকুলেশন করি। আমরা জানি যে আমাদের প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত নীল, তারপর 1 লাখ টাকার উপর 5% এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্টের উপর যেহেতু আমাদের আছে হলো 7%, কি বলে 10%। তাহলে এই টোটাল ট্যাক্স লায়াবিলিটি দেওয়া হলো আমার 30,667 টাকা টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এখান থেকে আমি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বাদ দেওয়ার পরে 21,200 টাকা বাদ দেওয়ার পরে নেট ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াবে 9,467। জি, আপনি কিছু বলছিলেন যে কেউ একজন ফয়জুল্লাহ না কি যেন? জি স্যার, আমি ফয়জুল, হ্যাঁ আমার তিনটা কনফিউশন। একটা হচ্ছে স্যার ওই যে 25,000 টাকা এডুকেশনাল এক্সপেন্স, 5,000 টাকা পারচেজ বুকস, আর হচ্ছে 47,000 টাকা আমাদের রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। এই তিনটা বিষয়ে একটু কনফিউশন। হ্যাঁ, কি কি কনফিউশন? 25,000 টাকা যে বুকস, না, যে হলো 5,000 আসলে টাকার পারচেজ বুকস 5,000 করছে টাকা, হ্যাঁ বুকস, এটা বুকস পারচেজ করছে আসলে এটা কোন একটা ইররিলেভেন্ট ইনফরমেশন ফর আপনার হলো ইয়ের জন্য, কি বলে আমাদের কনফিউশন দেওয়ার জন্য। হ্যাঁ, এটা কনফিউশন ক্রিয়েট করার জন্য এবং এইগুলো ইনফরমেশন কিছু দেয়া থাকে যেটা আসলে আমরা আসলে রিয়েলি জানি কিনা যে আসলে কোনগুলো ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হবে কি না হবে, মানে এটা কি আসলে শিডিউলের পার্ট 3 অনুসারে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এর যোগ্য নাকি যোগ্য না, এটাকে কনসিডার করা হয়। এবং 25,000 টাকা যে এডুকেশন এক্সপেন্সেস সেখানেও আপনার আসলে সেম, আমাদের আসলে এটা কোনো ইনভেস্টমেন্ট ইনফরমেশন না, এটা আমাদের আসলে একটু মানে ডাইরেক্ট করার জন্য আমাদের ইনফরমেশনটা দেয়া হয়েছে আর কি। আর একটা কি বলছিলেন? এই যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট হিসেবে 47,000 টাকা কিভাবে হচ্ছে এটা একটু 47,000 টাকা না, এটা তো 42,000 টাকা। সরি, 84,000 টাকা যেটা হ্যাঁ, আমাকে 84,000 দেখাচ্ছে। টাকা কিভাবে হলো? এটা হলো আপনার আমাদের এমপ্লয়ি কন্ট্রিবিউশন কত? এমপ্লয়ার 42,000। তাহলে আমি যখন কোশ্চেনে আপনি দেখেন একটা কথা বলা আছে যে হি কন্ট্রিবিউটস 10% অফ বেসিক স্যালারি, কারণ প্রভিডেন্ট ফান্ডের নিয়মটা এরকমই যে এটা হলো যে আপনার কোম্পানিও কন্ট্রিবিউশন করবে, আপনি যে কন্ট্রিবিউশন করবেন সেম পরিমাণ আপনার কোম্পানি কন্ট্রিবিউশন করবে। তাহলে আপনার কন্ট্রিবিউশন তো অলরেডি আপনার বেসিক এর মধ্যে ঢুকে আছে, তাই না? এই যে এর মধ্যে ঢুকে আছে, কারণ আপনাকে যখন নেট পে করবে তখন তো আপনার এই 4,20,000 টাকা অথবা টোটাল স্যালারি থেকে আপনার এই 42,000 টাকা কেটে আপনাকে পেমেন্ট করবে। ক্লিয়ার? জি জি। আর এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনটাকে এক্সট্রা এমপ্লয়ি তাকে আপনাকে দিচ্ছে, সেটার জন্য আমরা এখানে যোগ করতেছি। আর যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়াতে বলা আছে বোথ কন্ট্রিবিউশন, অর্থাৎ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ার্স এবং এমপ্লয়ি কন্ট্রিবিউশন দুইটাই আসলে আপনার ইনভেস্টমেন্ট এলিজিবল ইনভেস্টমেন্ট হিসেবে জি, বিবেচিত। তাহলে সেজন্য 42 আমরা 42 এটাকে 84। হ্যাঁ 42 × 2 84,000 টাকা। স্যার ক্লিয়ার স্যার, ওকে। আচ্ছা, তাহলে আমরা ট্যাক্সেবল ইনকাম থেকে এখানে বের করলাম। টোটাল আমাদের হলো 30,667 টাকা, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বাদ দেওয়ার পরে আমাদের নেট ট্যাক্স লায়াবিলিটি দাঁড়ালো 9,467 টাকা। বলেন কার হয়েছে না কারোর হয় নাই? না স্যার, হয় না। আমি হয় নাই। ইন্স্যুরেন্সের ওইটা ভুল করছিলাম স্যার। আচ্ছা, আমি ভুল করছিলাম স্যার, আর ওই যে গাড়ির এটা ভুল করছি, এই জন্য হয় নাই। আর সব হিসাব টিসাব ঠিকই ছিল। ওকে, আপনাদের এরকম ছোট ছোট অঙ্ক আপনাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের বইতে আপনাদের ম্যানুয়ালে দেওয়া আছে, যে আপনাদের যে কারেন্ট ম্যানুয়ালটা ওটা থেকে আপনি একটু দেখা করে 3 করার লাখ চেষ্টা করবেন। হ্যাঁ, কি বলছেন? সরি, সি মানে 10,10 লাখ যেটা দিচ্ছেন স্যার, এটা মানে কি এই ক্যালকুলেশন 10 লাখ মানে বুঝি নাই। স্যার একটু নিচের দিকে স্যার, ওই যে কোথায়? আরেকটু স্যার নিচের দিকে 10 লাখ, যেটা C.10 লাখ। ও আচ্ছা আচ্ছা, আপনার এই যে নোটে বলছেন, হ্যাঁ আমাদের ইনভেস্টমেন্টের ইনফরমেশন তিনটা। একটা হলো 3% অফ টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, 15% অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা টাকা 10 লাখ। এই তিনটের মধ্যে যেটা লোয়ার সেটাই হবে আমাদের এলিজিবল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে বিবেচিত হবে। এটা আমাদের হলো রুল, ল, আইন। জি স্যার, এবার বুঝছি স্যার। এটা মানে আইন অনুযায়ী স্যার এখানে 10 লাখটা হ্যাঁ বসানো হ্যাঁ হয়েছে।
জি 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 লোয়েস্ট আমরা নিব স্যার। জি 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 তাহলে আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি দাঁড়ালো আমাদের ৯,৪৬৭ টাকা। যেটা আমি বলছিলাম আপনাদের বইতে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের বইতে যে সরি ম্যানুয়ালে যে যদি অঙ্ক কিছু দেওয়া থাকে আপনারা সেটা একটু ফলো করে অঙ্কগুলো করার চেষ্টা করবেন। আর আমি যেভাবে আপনাদের কাছকে বললাম যে ছোট ছোট কোশ্চেন আসতে পারে, আপনারা সেভাবে নিজেরা নিজেরাও যখন আপনারা গ্রুপ স্টাডি করেন অথবা যদি করার সুযোগ থাকে আপনারা নিজেরা নিজেরা একটু আলোচনা করবেন। আপনারা নিজেরা নিজেরা পড়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে নিজেরা কোশ্চেন করবেন একে অপরকে, তাহলে আপনাদের জন্য পাস করতে অনেক সুবিধা হবে। যেহেতু আপনাদের অনেক ইজি তুলনামূলক। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে একটা অঙ্ক থাকবেই। ১০ থেকে ১২ মার্কের অথবা ১৫ মার্কের একটা অঙ্ক থাকবে। সুতরাং এটাকে অবশ্যই আপনারা ক্যাপিটালাইজ করার চেষ্টা করেন। কারণ টোটাল মার্ক যদি ৫৫ অথবা ৫০ থাকে টোটাল ইনকাম ট্যাক্সে, এখানে যদি আপনি একটা ৪০ পেয়ে যেতে পারেন এবং ভ্যাট এবং ট্যাক্সে যদি সব মিলায় 65 পেয়ে যেতে পারেন, আশা করা যায় আপনার পাস হয়ে যাবে। কোনো কোশ্চেন? নো স্যার। এক্সেলেন্ট। হ্যাঁ, আমাদেরকে কি এমনিতে আপনি যে প্র্যাকটিস করেছেন এগুলো কি দিবেন নাকি? দেওয়ার দরকার আছে? আচ্ছা, আমরা এমনিতে অন্য কোনো ম্যাথ করার জন্য তাহলে আমাদের ফরম্যাটে কাজে লাগবে আর কি। স্যার দেন স্যার। ফরম্যাট দিয়ে আপনাদের লাভ কি বলেন? ওগুলো একটু দিয়ে দেন স্যার। এটা তো আমি তো দিব আপনাকে কি বলে এই ওই যে কি বলে এটাকে পিডিএফ দিবেন স্যার? পিডিএফ দিব। পিডিএফ দিতে আপনার লাভ নেই। আচ্ছা, এক্সেল এর কথা বলতেছি, এক্সেল এর যে ম্যাথটা ক্যালকুলেশন করছে। তাই ঠিক আছে, যান আপনাদের স্বার্থে দিলাম। খাতায় করে নিছে দুইটাই, না দিলেও সমস্যা নাই, কিন্তু দিয়ে দেন ভালো হবে। স্যার ওইটা একটু দিয়েন কাইন্ডলি। কোনটা? আগে যে আমরা কোশ্চেন সলভ করলাম যে 25টা না কয়টা মডেল ওটা নিয়ে কোয়েশ্চেন কি হ্যাঁ গুলা। মডেল কোশ্চেন নিয়ে কি হবে? মডেল কোশ্চেন তো আলোচনা করছি। তারপর একটু রাখলাম স্যার, মাঝে মাঝে মানে পরীক্ষার আগে যদি একটু দেখি তাহলে মনে থাকবে স্যার, একটু দিয়ে দেন স্যার। ওখান থেকে কোনো কিন্তু কোশ্চেন আসবে না, বুঝতে পারছেন? না আসুক স্যার, মানে ওই রিলেটেড তো আসবে ইনশাআল্লাহ। কোশ্চেন কি সব এমসিকিউ আকারে আসবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ এমসিকিউ আকারে আসবে। যে বললেন স্যার একটা অঙ্ক থেকে 12 মার্ক। হ্যাঁ, একটা অঙ্ক থেকে 12 মার্ক, সেটাও তো এমসিকিউ। মানে অপশন ওখানে নাও আপনি থাকবে। এমসিকিউ মানে কি, ওখানে আপনার লিখতে হবে মানে এমসিকিউ মানে শর্ট কোশ্চেন, বাট আপনার 100% যে আপনার হলো মাল্টিপল চয়েস তা না। কিছু কিছু জায়গায় অ্যান্সার করতে হবে, যেমন দুইটা অবশ্যই। যেটা হলো আমি ট্যাক্সের ক্ষেত্রে বলবো, আপনার একটা হলো থাকবে আহ, আপনার ইনকামের কি বলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা, আর একটা বিজনেস ইনকামের থেকে একটা আসবে। দুইটা জিনিস থাকতে পারে এখানে। হয় আপনাদেরকে দুই তিনটে অ্যান্সার দিতে পারে, তাহলে তো আপনাদেরকে ফুল অঙ্কটা করতে হবে আপনাদেরকে নিজেদের। ওই রাফে আপনারা করবেন, করে তারপর আপনাদেরকে মিলাইতে হবে। এরকম থাকতে পারে, আবার এমনও থাকতে পারে অনেক সময় ওখানে একটা স্যার কি আপনার গ্যাপ 12টায় দিয়ে পেয়ে দিতে যাবে পারে। স্যার? ওখানে লেখা হতে পারে প্লিজ হলো কি বলে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। সেখান থেকে আপনাদের অ্যান্সার দিতে হবে। কি বললেন আমি বুঝি নাই, আবার বলেন। কোশ্চেন অ্যান্সার কি স্যার 12টাই দিতে হবে? 12টা মানে কি? মানে একটা দিলে কি 12 মার্ক, না 12টা দিলে একটা 12 মার্ক? দিলে 12 মার্ক, জি 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 জি। এখন আপনার একটা অঙ্ক দিল, এখন অঙ্কের তো ওয়েট আছে না, জি স্যার। সেটা বলছি। স্যার এট লিস্ট 40% মার্কস কি ম্যাথ থেকে? 40% না, অ্যারাউন্ড 25 থেকে 30। এক্সেল শিট তো দেন। সব দিয়ে দিছি। স্যার কিন্তু আমাদের ভাই কি কোনোভাবে সম্ভাবনা আছে যে কোম্পানি অ্যাসেসমেন্ট দিয়ে দেয় এরকম? কোম্পানিতে আসবে তো, বিজনেস ইনকাম আসবে না আপনাদের, মাস্ট। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে শুধুমাত্র একটা অঙ্ক এরকম দিতে পারে, শুধুমাত্র ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট না, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এর মধ্যে একটা আদার ইনকাম ঢুকাবে, অথবা এখানে একটা ইনকাম ফ্রম আদার সোর্সেস অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এরকম চারটে মিলে একটা অঙ্ক দিবে। প্লাস বিজনেস ইনকাম ফুললি একটা সেট অফ থাকবে আলাদা। থ্যাংক ইউ স্যার। তো আমরা যখন বিজনেস ইনকাম আলোচনা করব তখন দুই তিনটা অঙ্ক করব, আশা করা যায় আপনারা তখন বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমি আজকের মতো ক্লাস শেষ করব। নেক্সট না ক্লাসে স্যার নেই। আমরা হলো স্যার এনাফ স্যার, ওকে, থ্যাংক ইউ।
আমরা নেক্সট ক্লাসে আমরা ইনকাম ফ্রম রেন্ট এবং ইনকাম ফ্রম রেন্টের হলো আশা করা যায় আমরা অঙ্ক ওই দিন শেষ করতে পারবো। ওকে, আর ইনশাআল্লাহ। আপনার ম্যানুয়াল থেকে ইনকাম ফ্রম রেন্টে একটু পড়াশোনা করে আসেন, কারণ আমি এরপরে কিন্তু মডেল কোশ্চেন দিব না আপনাদেরকে, কারণ আপনার কোনো কাজ পড়াশোনা করেন না। আমি কষ্ট করে লাভ আছে? আপনাদের কষ্ট করতে হবে তো। স্যার একসঙ্গে 7টা সাবজেক্ট ক্লাস করতেছি, তো কোনটা রেখেছে কোনটা এক একটা দেখি ঠিকই, কিন্তু আসলে সব আউলে যে আবিদা, দিস ইজ এ প্রফেশনাল এক্সাম। প্রফেশনাল এক্সামে এরকম থাকবেই, সবাই তাই করে, শুধু আপনি একা না, এভরি সবাই স্টুডেন্ট। হ্যাঁ, এখন আপনারা যদি মনে করেন আপনারা সবগুলো অ্যাপিয়ার করবেন না, সেটা অন্য জিনিস, কিন্তু যদি অ্যাপিয়ার করেন তাহলে তো অবশ্যই আপনাকে কনসেন্ট্রেট সবগুলোতে দিতে হবে একসাথে। ওকে, আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।